জানি না আর কতদিন এভাবে সারভাইভ করতে পারবো। এই জঙ্গল অভিশপ্ত, ওই কালো পাথরটা আমায় টানছে, ভীষণভাবে টানছে। এইভাবে নিজেকে নিয়ন্ত্রণে রাখা কঠিন। পরিটিব্বার জঙ্গলের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা আগুনে ঝলসানো গাছগুলোর দিকে তাকিয়ে একটা গভীর দীর্ঘশ্বাস ফেললেন প্রফেসর বিশ্বনাথ। মৃতের দুনিয়ায় জীবিত মানুষের যে প্রবেশাধিকার নিষিদ্ধ। মুসৌরির এই জঙ্গলে যে উল্কাপিণ্ড খসে পড়েছিল, তার ফলে গোটা জঙ্গল পুড়ে ছাইয়ের কাদায় পরিণত হয়েছে। খানিক আগেই দুটো পাখি মরা গাছের ডালে বসেছিল, কিন্তু হঠাৎ করেই চোখের সামনে মাটিতে খড়কুটো জ্বালিয়ে যে আগুনের আছে রান্না চাপিয়েছিলাম, সেখানে হঠাৎ করেই ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। পাখির আত্মহত্যা, বিষয়টা খুবই উদ্বেগজনক এবং শঙ্কারও বটে। পাখি দুটোর ঝলসানো মৃত শরীরকে টেনে ধরে বাইরে বের করে আনলেন প্রফেসর। হাতে ধরে রাখা টেপ রেকর্ডার অন করে আবারও তিনি বলতে লাগলেন, জানি না এভাবে আর কতদিন আমায় একা কাটাতে হবে। হয়তো আজ ভগবান মুখ তুলে চেয়েছেন, তাই আজকের রাতটুকু এই দুটো পাখির মাংস দিয়ে কেটে যাবে। কিন্তু কাল প্রতিদিন পাহাড়ি চড়াই উতরাই পেরিয়ে বাজারে যেতে গেলে প্রায় সারাটা দিন কেটে যায়। কিন্তু কাল থেকে যে আমি আর বেরোনোর পথ খুঁজেই পাচ্ছি না। যতবার বাইরে বেরোতে যাচ্ছি, ততবার ঘুরে ফিরে এসে উপস্থিত হচ্ছে এই তাঁবুর সামনে। এক রহস্যময় জগৎ। হয়তো পাখিগুলো বুঝেছিল যে তাদের আর ঘরে ফেরা হবে না, তাই হয়তো তারা এইভাবে মুক্তি পেতে চাইল। কিন্তু আমায় যে ফিরতে হবে আমার স্ত্রী সরলার কাছে, আমার ছেলের কাছে। ওরা আমার জন্য অপেক্ষা করে রয়েছে। পরিটিব্বার জঙ্গলে ঘন কালো আঁধার নেমেছে আজ। তাঁবুতে বসে একটি মোমবাতি জ্বালিয়ে প্রফেসর বিশ্বনাথ একটি বইয়ের পাতা উল্টালেন। বইয়ের ওপরে লেখা রয়েছে নর্স মাইথোলজি। পাতাগুলো উল্টাতে একটা জায়গায় এসে তার চোখ আটকে গেল। একটি ধনুর্ধারী পুরুষের ছবি, আর নিচে তার নাম লেখা রয়েছে লোকি। তাহলে ওই কালো পাথরের গায়ে যার ছবি খোদিত রয়েছে, সেটা দেবতা লোকির। ছল, কপট, মৃত্যু এবং দুর্দশার দেবতা লোকি, যার কারণে মারা গিয়েছিল শয়ে শয়ে দেবতা। নর্স পুরাণের এক অভিশপ্ত দেবতা, যাকে মানুষ সম্ভ্রম করা তো দূরে থাক, বরং ভয় পায়। সেই কাহিনীর শেষ অংশে লোকিকে একটা পাথরে বন্দি বানানো হয়েছিল। বন্দি করা হয়েছিল তার নরকের সন্তান, এক দানবাকৃত নেকড়ে ফেনরিরকেও। তার মানে ওই ঘটনার পর ফেনরির নিজের বন্ধন মুক্ত করে তার পিতাকে এই স্থানে নিয়ে আসে, নাকি লোকি স্বয়ং নিজের ইচ্ছায় ফেনরিরকে মুক্ত করে নিজেই এই পাথরের সাথে এখানে আসে? জানা নেই তথ্যগুলোর পরিসমাপ্তি ঘটেছে এখানেই, কিন্তু শেষটুকু আমাকে জানতেই হবে। শুনেছি ওই কালো পাথরের কাছে আজ পর্যন্ত যারাই গেছে, তাদের সাথে অমঙ্গলজনক এমন কিছু ঘটেছে যা ভাষায় বর্ণনা করা কঠিন। তাঁবুর চেন খুলে বাইরে বেরোলেন প্রফেসর। গায়ের ফুল ওভারটাকে ভালোভাবে গায়ে জড়িয়ে নিলেন তিনি। ধীরে ধীরে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে লাগলেন। হঠাৎ শুনতে পেলেন চাপা ফিসফিসের স্বরে কয়েকটি সম্মিলিত নারী কণ্ঠ কিছু যেন বলে চলেছে। তিনি ভালোভাবে কান পাতলেন। শুনতে পেলেন তারা বলে চলেছে,
এসো, আমায় আলিঙ্গন করো, তৃপ্ত করো আমায়। আমি যে বহুকাল ধরে এক পুরুষ্ট শরীর আশায় পথ চেয়ে রয়েছি। একই কথা বারবার চারিদিক থেকে আসতে লাগলো তার কানে। পাহাড়ের গায়ে প্রতিধ্বনিত হতে থাকা নারী কণ্ঠগুলো যেন একটানা বিড়বিড় করে বলে চলেছে, এসো, আমার কাছে এসো, এসো বলছি, আমায় তোমার পুরুষ্ট বুকের মাঝে আলিঙ্গন করো। পাহাড়ের গায়ে প্রতিধ্বনিত হতে হতে শব্দগুলো ফিরে ফিরে আসতে লাগলো তার কানে। শব্দের উৎস সন্ধানে সে এদিক ওদিক চাইতে চোখে পড়ল মাটিতে নুয়ে পড়া মরা গাছগুলোর সামনে দাঁড়িয়ে রয়েছে কয়েকটি কালো কালো ছায়া শরীর। কে কে ওখানে? কে কথা বলে? তাদের উন্মুক্ত বক্ষযুগল ঢেকে রয়েছে সুবিস্তৃত কেশরাশি। তারা মৃদু মৃদু দুলছে যেন। কোমরের পর থেকে শরীরের বাকি অংশটা সেইভাবে চোখে পড়ছে না বিশ্বনাথের। সে ধীরে ধীরে এগিয়ে গেল তাদের দিকে। তারা এখনো একইভাবে দুলতে দুলতে সেই খানিক আগে শোনা কথাগুলো আউড়ে চলেছে। বিশ্বনাথ, আমার কাছে এসো, আমায় আলিঙ্গন করো, তৃপ্ত করো আমায়। আমি যে বহুকাল ধরে এক পুরুষ্ট শরীরের আশায় পথ চেয়ে রয়েছি। বিশ্বনাথ বলে উঠল, কে তোমরা? এত রাতে এই নির্জন জঙ্গলে কি করছো? বিশ্বনাথের কথার প্রত্যুত্তরে তারই বলা কথাগুলো তারা সমস্বরে পুনরাবৃত্তি করে উঠল। কে তোমরা? এই রাতে এই নির্জন জঙ্গলে কি করছো? যেন বড় কৌতুক ফুটে উঠেছে তাদের মনে। বিশ্বনাথ এইবার বেশ রাগত স্বরে বলে উঠল, এমন রসিকতার মানে কি? এইবারে আর কোনো উত্তর এলো না বটে, তবে তারা এইবার মাথা তুলে চাইল। যাকে সে এতক্ষণ চুল বলে ভেবেছিল সেটি আসলে মাথা থেকে নেমে আসা ঝুড়ি, ঠিক যেন একটা বুড়ো বট গাছ। ধীরে ধীরে তারা এগিয়ে আসতে লাগলো। তারা দুই হাত বাড়িয়ে বলে উঠল, মৃত্যু, মৃত্যু, মৃত্যুর স্বাদ নিতে এসেছি আমরা সকলে। শতাব্দীর প্রাচীন ক্ষুধা দিয়ে আবারও জেগে উঠেছি আমরা। প্রফেসর বিশ্বনাথ দেখতে পেল তাদের দুই উন্মুক্ত হাত যেন গাছের দুটি শুকনো ডাল। ধীরে ধীরে সেখানে গজে উঠছে সবুজ পাতা। কোমরের নিচ থেকে শরীরের বাকি অংশটা একটি গাছের বিরাট গুঁড়ি, যার শিকড় মাটির নিচ অবধি বিস্তৃত। কিন্তু অদ্ভুতভাবে মাটিতে গেঁথে থাকা শিকড় যেন তাদের চলার গতি আরও বাড়িয়ে তুলছে। অদ্ভুতভাবে তারা এগিয়ে আসছে প্রফেসরের দিকে। তাদের মুখের জায়গায় চোখ, নাক এবং মুখের বদলে শুধুই একটা বিরাট হাঁ, ঠিক যেন একটি গাছের কোটর, যার মধ্যে ফুটে উঠেছে সারি সারি তীক্ষ্ণ দাঁত। বেগতিক বুঝে প্রফেসর প্রাণপণে ছুটতে লাগলেন সামনের দিকে। তাদের প্রতিটি চলার ছন্দের সাথে সাথে ভয়ঙ্করভাবে দুলে উঠছে মাটি। মাটিতে পড়ে থাকা পশু পাখির কঙ্কালগুলো কোনো এক অদ্ভুত জাদু মন্ত্রে একে অপরের সাথে জোড়া লেগে যাচ্ছে। প্রফেসর দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে ছুটতে কোনো কিছুতে ধাক্কা লেগে মাটিতে হুমড়ি খেয়ে পড়লেন। উঠে দাঁড়াতেই চোখে পড়ল মাটির উপর পড়ে রয়েছে ঢিবির আকারের সেই কালো পাথর। পাথরটা যেন কেঁপে কেঁপে উঠছে, যেন ভারী নিঃশ্বাসের তালে তালে ওঠানামা করছে পাথরটা। সেটি যেন গভীরভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছে। প্রফেসর বিশ্বনাথ সেটার গায়ে হাত রাখলেন।
সত্যি তো, এতদিন ধরে আমি এই পাথরটাকে দেখে আসছি, কিন্তু কই কই এমন দৃশ্যের সাথে এর আগেও আমার পরিচয় ঘটেনি। হঠাৎ পাথর থেকে এক চোখ ধাঁধানো বিদ্যুতের তরঙ্গ এসে আছড়ে পড়ল তার শরীরে। তিনি ধপ করে মাটিতে পড়ে থরথর করে কাঁপতে লাগলেন। পরক্ষণে সেই কালো পাথরটা দুই ভাগে ভাগ হয়ে গেল। প্রচণ্ড বেগে দুলে উঠল জঙ্গলের মাটি এবং পরক্ষণেই সেই কালো পাথরের যেইখানটায় খোদাই করা ছিল দেবতা লক্ষ্মীর মূর্তি, সেখান থেকে বেরিয়ে এলো দুটি হাত। হ্যাঁ, দুটো শক্ত পুরুষালী হাত। তারপর মাথা এবং এরপর গোটা শরীর আর দুটো পা। ধীরে ধীরে সে মাটিতে পা রাখল। আকাশের পানে চেয়ে সে উচ্চস্বরে চিৎকার করে বলে উঠল, হে মহান দেবতা থর, হে অরিন, হে পিতা ফার বিউটি, স্বর্গের এক অবহেলিত অভিশপ্ত দেবতা আমি। আমি যেই স্থানে পা রাখি আমার সাথে সাথে ধেয়ে আসছে দুঃখ, দুর্দশা এবং ধ্বংস। আমি দেবতাদের ভোজ সভায় আমার অপমান সহ্য করতে না পেরে খুলে দিয়েছিলাম নরকের দ্বার। স্বর্গ এবং নরকের মাঝের দ্বার উন্মুক্ত করে সকল অশুভ সত্তাদের স্বর্গে আসার আমন্ত্রণ জানিয়েছিলাম। দেবতারা বলি হয়েছিলেন ঠিকই, কিন্তু পরিশেষে তারা জয়লাভ করেন। আমার পুত্র ফেনরিরকে ওরা বন্দী করেছিল, কিন্তু আমার কন্যা হেল এক রাতে তার মায়া বলে মুক্ত করে তাকে। আমাকেও মুক্ত করতে চেয়েছিল, কিন্তু দেবতাদের অসীম ক্ষমতার সামনে সে পেরে উঠতে পারেনি, আর তাই সে আমায় পাথর শুদ্ধ এই স্থানে ছেড়ে দিয়ে যায়। এই পাথরের মাঝে সমাহিত মহাজাগতিক শক্তি পরি টিব্বার জঙ্গলে আছড়ে পড়ায় এই স্থান পরিণত হয়েছিল ধ্বংসস্তূপে। এই অভিশাপের খণ্ডন তখনই হবে যখন কোনো পবিত্র ঊর্জা সম্পন্ন ব্যক্তি মনে কোনো লোভ লালসা না রেখে এই পাথরকে স্পর্শ করবে। এতদিন প্রচ্ছন্ন অবস্থায় নিজের অস্তিত্ব কায়েম রেখেছিলাম, কিন্তু আজ আমি মুক্ত, তবে বিশ্বনাথের মৃত্যুর আগে পর্যন্তই। এরপর আমি আবারও বিলীন হয়ে যাব এই পাথরের মাঝে। যতদিন না আবারও নতুন কোনো তাজা প্রাণ এই স্থানে পদার্পণ করবে, ততদিন আমি লোকে, স্বর্গের দেবতা লোকে, আমি ফিরে আসছি। আকাশ থেকে এক তীব্র বিদ্যুতের শিখা আছড়ে পড়ল তার শরীরে। মুহূর্তের মধ্যে তার সারা শরীর থেকে এক তীব্র চোখ ধাঁধানো আলো নির্গত হলো। ধীরে ধীরে তার সারা শরীর দিয়ে ঠিকরে বেরিয়ে আসতে লাগলো আগুনের শিখা। তার দুই হাতের তালুতে ফুটে উঠল অগ্নিগোলক। এরপর সে প্রফেসরের দিকে তাকিয়ে বলে উঠল, বিশ্বনাথ, আজ তোমার কারণে আমি মুক্ত। তবে এটা ভেবো না তার জন্য আমি তোমায় পুরস্কৃত করব, এনে দেব বিপুল ধনরত্ন। না, এটা যদি ভেবে থাকো তাহলে তুমি মহা মূর্খ। তবে হ্যাঁ, এইবার আমি একটা মজার খেলা খেলবো। তোমায় আমি পালানোর সুযোগ করে দেব, তুমি দৌড়বে। তোমার পিছনে ছুটে আসবে নরকের দানবেরা। তুমি যদি ছুটতে ছুটতে এই জঙ্গলের কিনারায় পৌঁছতে পারো, তবেই তোমার মুক্তি। আর যদি না পারো, তাহলে আমি তোমায় শেষ করে ফেলবো, আর আমার পুত্র ফেনরিরকে খেতে দেব তোমার শরীরের নধর মাংস। তবে চিন্তা করো না, এর পরিবর্তে আমি তোমায় দেব অমরত্ব। তুমি আবারও বেঁচে উঠবে। অমরত্ব? একে আপনি অমরত্ব বলছেন দেবতা? ঠিক যেভাবে এখানকার মৃত গাছের দল জেগে উঠেছে, যেভাবে মৃত পশু পাখির কঙ্কালে ফিরে এসেছে প্রাণ, আপনি তাকে অমরত্বের নাম দিচ্ছেন? আমি মরতে প্রস্তুত। আমি আগেই বুঝতে পেরেছিলাম এটা কোনো সাধারণ উল্কাপিণ্ড মোটেই নয়, কারণ সাধারণভাবে কোনো উল্কাপিণ্ড খসে পড়লে যদি ধ্বংসের বার্তা বয়েও আনে, তবু একটা সময় সেটা পৃথিবীর সংস্পর্শে এসে ঠান্ডা হলে আবারও সেই স্থানে ফিরে আসে সজীবতা। কিন্তু এই ক্ষেত্রে এমন কিছু ঘটেনি।
তাই আমি আমার রিসার্চ শুরু করি। আমি সফল হয়েছি, মরতে আমি ভয় পাই না, কিন্তু এভাবে দাসত্ব শৃঙ্খলে বাধা পড়তে চাই না। আপনি আমায় নিয়ে খেলতে চান তো বেশ, আমি বরং আপনার এই মনোবাঞ্ছা পূরণ করলাম। লোকিকে ঘিরে তখন উপস্থিত হয়েছে শত শত গাছ মানবীর দল। তাদের মুখ দিয়ে ক্রমাগত বেরিয়ে আসছে তীব্র গর্জন। প্রফেসর তাদের দিকে এক ঝলক দেখে নিয়ে জঙ্গলের সংকীর্ণ পথ ধরে ছুটে চললেন। তার পিছনে ধাওয়া করে আসছে হিংস্র দানবীর দল। তাদের মুখ দিয়ে ভেসে আসছে তীব্র পাশবিক গর্জন। এদিকে প্রফেসরের সামনে বাঁধা হয়ে দাঁড়ালো আরও এক দানবাকৃতি জন্তু। হ্যাঁ, জন্তুই বটে। জঙ্গলের সমস্ত পশু পাখিদের কঙ্কাল একত্রিত হয়ে রূপ নিয়েছে এক দানবাকৃতি কঙ্কালের। প্রফেসরের মুখ দিয়ে অস্ফুট স্বরে বেরিয়ে এলো একটি নাম, গাসাদকুড়ো। অদ্ভুত দর্শন সেই প্রাণীর মুখ জুড়ে শত শত মৃত পশু এবং প্রাণীর কঙ্কালসার মুখ। তার শরীরের পাশ থেকে বেরিয়ে এসেছে দুটি বিরাট সাদা হাড়ের টানা। অন্ধকারের আরও এক অশুভ সত্তা নিচে দাঁড়িয়ে থাকা প্রফেসরকে এক ঝটকায় শূন্যে তুলে তাকে নিজের মুখের সামনে নিয়ে এলো। পর্বত প্রমাণ আকৃতির সেই ভয়ঙ্কর দর্শন প্রাণীর শত শত মুখ দিয়ে বেরিয়ে আসছে আগুনের হলকা। এরপর সে প্রফেসরকে দেখে তার শত শত করটির মধ্যে দিয়ে বেরিয়ে এলো অট্ট হাসি। দেখে মনে হলো যেন শত শত কঙ্কাল পৈশাচিক উল্লাসে মেতে উঠেছে। তবে সে বিশ্বনাথের কোনো ক্ষতি করল না। সে তাকে শূন্যে তুলে ধরে সামনের দিকে ছুঁড়ে ফেলল। মাটিতে আছড়ে পড়তেই একটা কট করে শব্দ হলো। প্রফেসরের কোমরের হাড় ভেঙেছে, একটি পায়ের মালাই চাকি স্থানচ্যুত হয়েছে। তবুও কোনো ক্রমে শরীরটাকে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে তিনি সামনের দিকে এগিয়ে চললেন। পালাতে হবে, পালাতে হবে, আমাকে এর হাত থেকে পালাতেই হবে। পেছনে একবার ঘাড় ঘুরিয়ে দেখলেন বিশ্বনাথ। সকল গাছ মানবী সহ সেই দানবাকৃতি কঙ্কাল তাকে এক দৃষ্টিতে দেখে চলেছে। খানিক দূরে এগোতেই বিশ্বনাথ অনুভব করলেন যে তার পায়ের তলার মাটি অস্বাভাবিকভাবে কেঁপে উঠছে। তিনি পেছনে মাথা ঘুরিয়ে দেখলেন মাটি দুই ভাগ হয়ে ভেতর থেকে বেরিয়ে আসছে জ্বলন্ত লাভা। সেই লাভা গায়ে মেখে ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসছে এক দানবাকৃতি নেকড়ে। পারলাম না, আমি পারলাম না ফিরে যেতে। তার বিরাট শরীরটা মাটিতে উঠে আসতেই তার দিকে ধীরে ধীরে এগিয়ে এলেন দেবতা লোকি। তার গায়ে মাথায় হাত বুলিয়ে তার পিঠে চেপে বসলেন তিনি। এরপর এক বুক কাঁপানো হুঙ্কার ছেড়ে সে লোকিকে নিয়ে বিরাট এক লাফ দিল। মুহূর্তের মধ্যে সেই নেকড়ে এসে দাঁড়ালো মাটিতে শুয়ে থাকা প্রফেসরের সামনে। ফেনরিরের পিঠে বসে থাকা লোকি এবার তার দিকে চেয়ে সহাস্যে বলে উঠল, সুযোগ দিয়েছিলাম তোমায় বিশ্বনাথ, সুযোগ দিয়েছিলাম। এইবার যে অমরত্বের বরদান তোমায় গ্রহণ করতেই হবে। নেকড়েটা একটা বিরাট হুঙ্কার ছেড়ে ধীরে ধীরে এগিয়ে এলো প্রফেসরের দিকে। প্রফেসর একটু একটু করে পেছনে সরে আসছেন। কোমরের ভাঙা হাড় আর উল্টো দিকে ঘুরে যাওয়া মালাই চাকি নিয়ে মাটিতে শরীরটা ঘষ্টাতে ঘষ্টাতে একবার পালানোর শেষ চেষ্টা করলেন তিনি। এবং পরক্ষণেই একটা তীব্র জান্তব চিৎকার। তার পিঠে নেমে এলো একটা বিশাল থাবা।
প্রফেসর বিশ্বনাথের দেহটা হাতের থাবায় ক্ষত বিক্ষত করে সেই বিরাট দানবীয় নেকড়েটি ছুঁড়ে মারল সেই গাছ মানবীদের মাঝে। মুহূর্তের মধ্যে তাদের বিরাট ডালপালাযুক্ত হাত প্রফেসরের দেহ থেকে দুটি হাত, দুটি পা এবং অবশেষে তার বিস্ময়ে তাকিয়ে থাকা মাথাটা টেনে ছিঁড়ে নিল তারা। ধীরে ধীরে তাদের শরীর থেকে বেরিয়ে এলো শত সহস্র শিকড়। তারা নিমেষের মধ্যে গ্রাস করল সেই দেহটি। ধীরে ধীরে শান্ত হয়ে এলো পরিবেশ। কেউ ঘুণাক্ষরেও জানতে পারল না প্রফেসর বিশ্বনাথের এই করুণ পরিণতির ইতিবৃত্ত। সেটা পরিটিব্বার জঙ্গলের মাঝেই রহস্য হয়ে রয়ে গেল। নমস্কার শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো হানাবাড়ি অফিসিয়াল, আর আমি ঋদ্ধি রয়েছি তোমাদের সঙ্গে। বিভিন্ন স্বাদের গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন তোমার আমার গল্প বাড়ি হানাবাড়ি। তো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো আর সবাইকে ভালো রেখেছো। আজকের গল্প আর্য রায়ের কলমে পরিটিব্বার অরণ্য। এই গল্পটা কিন্তু জমে গেছে, তাই গল্পের পরবর্তী অংশ কিন্তু শুনতেই হবে। এই গল্পের পরবর্তী অংশে যাওয়ার আগে তোমাদের কাছে একটা অনুরোধ বা আবদার বলতে পারো। তোমরা যারা আমাদের গল্প শুনছো তারা আমাদের গল্পটা লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে দিও, এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের এই লাইক, কমেন্ট এবং শেয়ারটা যত বাড়বে তত মানুষের কাছে আমরা পৌঁছতে পারবো, আর ততই তোমাদের সামনে নতুন নতুন গল্প এনে উপহার দিতে পারবো। তাই আর বেশি সময় নষ্ট না করে চলো গল্পের পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। আজকে গল্প পাঠে আদিত্য। গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। বর্তমান সময়, স্থান উত্তরাখণ্ডের মুসৌরি, পরিটিব্বার জঙ্গল। হাতের শক্ত লাঠিটা পাথুরে জমিতে ঠুকতে ঠুকতে একবার আগুনে ঝলসে যাওয়া পরিটিব্বার পাহাড়ে ঘেরা এই শুষ্ক বনভূমিকে এক ঝলক দেখে নিল উমেশ। हाँ, मान लो ये जगह यमलोक है। जहाँ तक नजरें जाती है बस पूरे রয়েছে नानान पंछियों का जला हुआ काला काला कंकाल, शरीर मरा हुआ। वो जगह जगह पे কেউ বা কারা যেন দানবিক আক্রোশে ছিঁড় ছিঁড় কে খেয়েছে ও মাংস ওদের। জমিন পে পড়ে রয়েছে নানান ছোট বড় পশুদের কঙ্কাল। উমেশ রাঠোর পকেট থেকে একটা ছোট্ট পেন্সিল টর্চ বার করে একবার চারপাশটা কি যেন দেখে নিল। খানিক দূরে দেখা যাচ্ছে তাদের দুটি তাঁবু। তাঁবুর ঠিক বাইরে শুকনো ডালপালায় এখনো ধরে রয়েছে আগুনের গনগনে আঁচ। পাক খেতে থাকা একরাশ সাদা ধোঁয়া কুণ্ডুলি পাকাতে পাকাতে কালো আকাশের গায়ে গিয়ে মিশে যাচ্ছে, যেন কোনো বিরাট আকৃতির দানব তার নাক দিয়ে আগুনের হলকা নির্গত করে চলেছে ক্রমাগত। परीटिब्बर ये पूरा जंगल को लेके उत्तराखंड और मसूरी में नानान लोगों का था वो फैला हुआ है, लेकिन उनमें से कितना सच है और कितना झूठ ये बोलना थोड़ा मुश्किल है। তাঁবুগুলোর ভেতর থেকে বাইরে বেরিয়ে আসছে সোলার বাল্বের ক্ষীণ আলো। তাঁবুগুলোর ভেতর থেকে মাঝে মাঝেই ভেসে আসছে কিছু টুকরো টুকরো কথা। छोड़ो मुझे। যদি না ছাড়ি তাহলে কি করবে? भाग जाएंगे स्टैंड के बाहर इस जंगल में। আমার বাঁধন ছেড়ে পালিয়ে দেখাও দেখি। আমি ছাড়ছি না তোমায়। প্রথম তাঁবুটা তার নিজের। তাঁবুর ভেতরে যে ছায়া পড়ছে তাতে দেখা যাচ্ছে এক অস্পষ্ট নারী অবয়ব। দীর্ঘ সঙ্গমের পরে শ্রান্ত দেহকে ঢেকে নিচ্ছে রাতের পোশাকের আবরণে।
উমেশের নগ্ন পুরুষ দেহেও জমেছে ঘাম। এত ঠান্ডাতেও সে বাইরে বেরিয়ে এসেছে প্রকৃতির ডাকে। পাশের তাঁবু থেকে মাঝে মধ্যেই ভেসে আসছে এক মায়াবী নারী কণ্ঠের খিলখিলে হাসি। এও প্রকৃতির এক অপার লীলা। তবে প্রাণহীন এই পরিটিব্বার জঙ্গলে সৃষ্টির ঔরসজাত সন্তানদের এমন লীলা খেলা যে বিশ্বের মানবজাতির পক্ষে একান্তই প্রয়োজনীয়, তাতে কোনো দ্বিমত নেই। দ্বিতীয় তাঁবুটি থেকে যে সোলার বাল্বের ক্ষীণ আলো, তাতে বোঝা যায় যে আদিমতম লিপ্সায় দুই নরনারী মেতে উঠেছে। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে দুটি ছায়া শরীর। খানিকক্ষণ পরেই আবারও সব শান্ত। তৃপ্ত হয়েছে তারা। এইবার তাদের বিশ্রামের প্রয়োজন। বিশ্রামের দরকার অবশ্য উমেশেরও। তবে তার আগে যে একটা জিনিস জানার তার ভীষণ প্রয়োজন। কৌতূহলী মন কখনো কখনো বিপদ ডেকে আনতে পারে, কখনো বা তাকে দিয়ে দেয় মহাজাগতিক অসীম জ্ঞান ভাণ্ডার। দ্বিতীয় তাঁবুটির দিকে খানিকক্ষণ তাকিয়ে উমেশ ভাঙা ভাঙা বাংলা আর হিন্দি মিশিয়ে বলে উঠল, इस समय लोगों को कोई डर नहीं, लेकिन যখন আমি বলেছিলাম পরিটিব্বার কথা, वो लोग डर के मारे পিছিয়ে এসেছিল। সবাই বলে এই জঙ্গল শ্রাপিত। এতক্ষণ এখানে রয়েছি অথচ दूर दूर तक कोई भी दिखाई नहीं दे रहा। इंसान तो दूर की बात है, कोई भी पशु या पंछी भी दिखाई नहीं दे रहा। अजीब है, ये जंगल बड़ा अजीब है। चारों तरफ एक अजीब सा सन्नाटा। नजर घुमाते ही पशु पंछियों का कंकाल, और नहीं तो जले हुए शरीर। अजीब है ये जंगल, बहुत अजीब है। কথাগুলো নিজের মনেই বলতে বলতে সে তার তাঁবুর দিকে এগোতেই যাবে, ঠিক সেই সময় পেছন থেকে এক নারী কণ্ঠের খিলখিলে হাসি শুনতে পেল সে। একটা অদ্ভুত ঠান্ডা বাতাস ঠিক যেন তার কান ঘেঁষে বেরিয়ে গেল। বাতাসে ভর দিয়ে তার কানে ভেসে এলো এক ঋণ ঋণের নারী কণ্ঠের কয়েকটা টুকরো টুকরো কথা। সে বলে চলেছে, এসো এসো আমার সাথে, আমায় তৃপ্ত করো। তোমার ওই লোমশ পুরুষালী বুকের মাঝে আলিঙ্গন করো আমায়। এসো আমার কাছে এসো। চকিতে পেছনে ঘুরল উমেশ। জঙ্গলের ভেতর থেকে আগুনে ঝলসে যাওয়া এক ন্যাড়া গাছের নিচে দাঁড়িয়ে রয়েছে একটি কালো অবয়ব। মুখটা তেমন স্পষ্ট না হলেও ম্লান জোছনার আলোয় তার উন্মুক্ত খোলা চুল যেন হিংস্র সাপদের মতো ফনা তুলে হাওয়ায় ভেসে চলেছে। वो परछाई जरूर किसी औरत की है, इस बात में कोई संदेह नहीं। लेकिन ऐसे डरावने जंगल में अकेले एक औरत क्या कर रही होगी? প্রশ্নটা মনে জাগতেই উমেশ তাকে দূর থেকেই জিজ্ঞেস করল, आप अकेली औरत इतनी रात को क्या कर रही है इस जंगल में? वो आपको पता नहीं कि रात को यहाँ पे आना मना है? নারীর অবয়বটি কোনো জবাব দিল না। সে একদিকে ঘাটটাকে হেলিয়ে দাঁড়িয়ে রইল। উমেশ আবারও জিজ্ঞেস করল, कौन है आप? इतनी रात को यहाँ पे की করছেন? এবারেও জবাব পাওয়া গেল না। তবে তারই কথার প্রতিধ্বনি উত্তরাখণ্ডের মুসৌরির এই অভিশপ্ত পরিটিব্বার কালো পাথরের গায়ে ধাক্কা খেতে খেতে ধীরে ধীরে মিলিয়ে গেল। এসো এসো আমার সাথে, আমায় তৃপ্ত করো। তোমার ওই লোমশ পুরুষালী বুকের মাঝে আলিঙ্গন করো আমায়। এসো
উমেশের এবারে ধৈর্যচ্যুতি ঘটল। পেছনে ফিরে একবার তাঁবু দুটোর দিকে এক ঝলক চেয়ে দেখল সে। তার এবং তার পাশের দুটো তাঁবুর আলো ইতিমধ্যেই নিভে গিয়েছে। সে মনে মনে বলে উঠল, अनिंदिता लगता है सो गई, पर मुझे तो जानना ही है कि कौन है वो लड़की। पता करना पड़ेगा। উমেশ ধীরে ধীরে জঙ্গলে পড়ে থাকা শুকনো পাতার গায়ে হাতে ধরে থাকা ওয়াকিং স্টিকটা দিয়ে সেগুলোকে এক প্রকার তাচ্ছিল্যের ভঙ্গিমায় মারিয়ে এগিয়ে চলল তার দিকে। অদ্ভুত সেই নারী অবয়ব তখনও একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এইবার সে মুখ তুলে তাকালো। ঘাটটা সোজা করে উমেশের দিকে তাকাতেই তার মনে হলো যে অন্ধকারের মধ্যে যেন দুটি হলুদ বর্ণের আলোক বিন্দু ফুটে উঠল। উমেশ আরও খানিকটা সামনের দিকে এগিয়ে এলো। এইবার আরও স্পষ্ট দেখা যাচ্ছে তাকে। সেই নারীর সারা শরীর মিশমিশে কালো, যেন একরাশ কালো অন্ধকার তাকে ঘিরে রয়েছে। অদ্ভুত দর্শন সেই নারীর ঊর্ধ্বাঙ্গ অনাবৃত। কোটি দেশ থেকে পায়ের বাকি অংশটুকু যেন গেঁথে রয়েছে মাটিতে। উমেশ আরও খানিকটা এগিয়ে এলো। তার নাকে এসে ঠেকছে এক অদ্ভুত মাতাল করা গন্ধ। সে কাছে এগিয়ে আসতেই এইবার মেয়েটি দুই হাত বাড়িয়ে দিল উমেশের দিকে। উমেশ, এসো, এসো আমার সাথে। উমেশ দেখতে পেল তার সেই হলুদ বর্ণের চাহনিতে ফুটে উঠেছে এক অদ্ভুত লোলুপ আহ্বান। উমেশ নেশাগ্রস্তের মতো টলতে টলতে সেই দিকে এগিয়ে যেতেই হঠাৎ সে মুখ দিয়ে এক তীব্র জান্তব চিৎকার করে উঠল। তার সেই তীক্ষ্ণ আওয়াজ মুহূর্তে মিলিয়ে গেল রাতের আকাশে। তার সেই বাড়িয়ে ধরা হাত দুটো থেকে বেরিয়ে আসছে শত শত ডালপালা লতা পাতা, যেন তার হাত দুটো কোনো এক গাছের অংশ। উমেশ কিছু বুঝে ওঠার আগেই তার সেই হাত লতা পাতা বিস্তৃত করে উমেশের গোটা শরীরটাকে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। छोड़ो मुझे, छोड़ो, छोड़ो, अरे कौन हो तुम? छोड़ो मुझे। উমেশ না চাইতেও যেন কোনো এক তীব্র আকর্ষণে তাকে সেই ডালপালা বিস্তৃত হাত দুটো এক হ্যাঁচকা টানে নিজের কাছে নিয়ে আসলো। উমেশ এইবার তার মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছে। তার অন্ধকারাচ্ছন্ন মুখে চোখ, কান কিংবা নাকের কোনো অস্তিত্ব নেই। যেটা রয়েছে সেটি একটি বিরাট গাছের গোলাকৃতি কোটর, যার মধ্যে থেকে বেরিয়ে এসেছে চকচকে ধারালো ছুরির মতো সহস্র তীক্ষ্ণ ফলাযুক্ত সারি সারি দাঁত। हे भगवान, अब क्या होगा? উমেশ আর কিছুই ভাবার সময় পেল না। তার আগেই দেখতে পেল সেই অদ্ভুত দর্শন নারীর অনাবৃত ঊর্ধ্বাঙ্গ ধীরে ধীরে ঢেকে যাচ্ছে সবুজ কচি পাতায়। তার দুটি পা একত্রিত হয়ে পরিণত হচ্ছে একটি বিরাট গাছের গুঁড়িতে। সে তার হাঁ হয়ে থাকা বিরাট মুখ থেকে লকলকে কালো জিভটাকে বের করে একবার চেটে নিল শিকারের গাল, এবং পরক্ষণেই তার শরীরের যেই অনাবৃত অংশটা ঢেকে গিয়েছিল গাছের পাতায়, সেখান থেকে হাজার হাজার সবুজ লতা সাপের মতো জড়িয়ে ধরল উমেশের সারা শরীরটাকে, যেন সমুদ্রের তলদেশে কোনো ডুবুরিকে চেপে ধরেছে বিষাক্ত কোনো দানবীয় অক্টোপাস। তার দম বন্ধ হয়ে আসছে। সে ছটফট করছে এক ফোঁটা বাতাসের আশায়। ধীরে ধীরে সেই নারীর পাতায় ঢাকা শরীরটার ভেতরে দেখা গেল একটি বিরাট কোটর। সেখান থেকে বেরিয়ে এসেছে শয়ে শয়ে কঙ্কালসার কালো হাত। এক ঝটকায় উমেশের দেহটাকে টানতে লাগলো তারা। একদিকে শক্ত লতা পাতার শক্ত বাঁধন, আর অন্যদিকে এতগুলি হাতের টানে উমেশের সারা শরীর থেকে হাড় ভাঙার কটকট শব্দ হতে লাগলো। উমেশ একটা তীক্ষ্ণ চিৎকার করে ডেকে উঠল, अरिंदिता, अरिंदिता यहाँ से भाग जाओ, है तो एरा तुम्हें मेरे फेलबे, भाग जाओ यहाँ से। এরপর আর কথা বলার মতো সময় পেল না সে। এক ঝটকায় তার ধর থেকে মাথাটা আলাদা হয়ে পড়ল।
তবে সেটা কিন্তু মাটিতে পড়ল না, বরং অসংখ্য লতা পাতা এঁকে বেঁকে সাপের মতো তার মাথাটাকে মেলে ধরল সেই নারীর হাঁ হয়ে থাকা বিরাট মুখের সামনে। ধীরে ধীরে উমেশের মাথাটা গ্রাস করল তার হাঁ হয়ে থাকা বিরাট মুখগহ্বর। শত সহস্র দাঁত নিমেষের মধ্যে আয়েশ করে চিবিয়ে খেতে লাগলো সেই মাথাটিকে। এরপর কাঁপতে থাকা উমেশের ধর থেকে টেনে টেনে আলাদা করলো তার দুটো হাত এবং দুটো পা। হাত দুটো ধীরে ধীরে পরিণত হলো সুবিস্তৃত ডালপালাযুক্ত অংশে, এবং দুটি পা কেটে মাটিতে পড়তেই বিরাট গুঁড়ি থেকে শিকড় বেরিয়ে নিমেষের মধ্যে গ্রাস করল। একটা গোটা দেহ যেন অভিশপ্ত পরিটিব্বার জঙ্গল গ্রাস করে নিল, কিন্তু কাকপক্ষীও টের পেল না। ধীরে ধীরে সেই নারীর পৈশাচিক রূপের পরিবর্তন ঘটল। তার গাছের ডালপালা গুটিয়ে এলো, গাছের গুড়ি গেঁথে গেল মাটির গভীরে। আবারও সে পরিণত হলো দগ্ধ শুষ্ক এক গাছে। জঙ্গল আবার ফিরে এলো আগের পরিস্থিতিতে। ঠিক তারপরেই জঙ্গলের ঠিক মাঝে দেখা দিল ঘূর্ণায়মান এক আলোক বলয়, যেন সমগ্র বিশ্বের আলো একই স্থানে ঘুরপাক খেতে খেতে জন্ম দিচ্ছে সেই আলোর। স্বচ্ছ কাচের মতো গোলাকৃতি সেই বলয়ের মধ্যে দেখা দিল এক সৌম্যকান্তি যুবককে। হ্যাঁ, এক যুবকই বটে। যুবকের পরনে একটি সাদা গাউন, কাঁধ অবধি বিস্তৃত চুল, গলায় ঝুলছে একটি ক্রস। তার সারা শরীর থেকে ঠিকরে বেরিয়ে আসছে এক সবুজ রঙের আলো। সেই সবুজ রঙের চোখ ধাঁধানো আলোয় উদ্ভাসিত হলো পরিটিব্বার জঙ্গল, তবে সেটা ক্ষণিকের জন্যই। এরপর সেই যুবকটি ওই আলোক বলয়ের মধ্যে থেকে বেরিয়ে পরিটিব্বার জঙ্গলের মাটিতে পা রাখল। সে মাটিতে পা রাখতেই হঠাৎ সমস্ত জঙ্গলটা ক্ষণিকের জন্য দুলে উঠল, যেন জঙ্গল কাঁপিয়ে এক দানবাকৃতি পশুর গর্জন ভেসে এলো। সৌম্যকান্তি যুবকটি মাটিতে হাঁটু গেড়ে কান পাতল। সে শুনতে পেল নরকের অতল গহ্বর থেকে ভেসে আসছে সেই ডাক। সে মাটির বুকে পরম যত্নে তার দুই হাত বোলাতে লাগল, যেন সে জানে যে নরক থেকে কে উঠে আসতে চলেছে। ধীরে ধীরে সে উঠে দাঁড়ালো। মাটির ঠিক মাঝখানে একটা চির ধরল। এইবার রুক্ষ শুষ্ক মাটির ভেতর থেকে আবারও বেরিয়ে এলো সেই দানবিক গর্জন, যেন শত শত নেকড়ে একসাথে উচ্চস্বরে ডেকে উঠেছে। এইবার দেখা গেল তাকে, বিরাট এক দানবিক আকৃতির নেকড়ে। তার পর্বত সমান কালো কুচকুচে দেহ জুড়ে কেউ যেন ছড়িয়ে দিয়েছে লাল রঙের আবির। তার শরীরটা যেন আকাশ ছুঁয়েছে। তার খাড়া হয়ে থাকা লোমগুলোর মধ্যে থেকে বেরিয়ে আসছে বিশ্রী পচা গন্ধ। সে মাটিতে পা রাখতেই গোটা জঙ্গলটা আরও একবার কেঁপে উঠল। আকাশের দিকে মুখ করে এক তীব্র জান্তব গর্জন করে উঠল সে। সেই যুবকটি এইবার তার পিঠে হাত রাখতেই পোষা কুকুরের মতো তার পায়ে মাথা ঘষতে লাগলো নেকড়েটি। সেই যুবকটি এইবার সুমিষ্ট কণ্ঠে বলে উঠল, ফেনরির, তোমার আমায় এখনো স্মরণ আছে, তাই না? পুত্র কি পিতা ভুলে থাকতে পারে? যখন তোমায় স্বর্গের সকল দেবতা মিলে শুধু আমার সন্তান বলে তোমায় দৈব শৃঙ্খলে বন্দী করে রাখত, তখন আমি ছিলাম স্বর্গচ্যুত দেবতা। স্বর্গের নিয়মের বিরুদ্ধাচারণের ফলে আমায় অনির্দিষ্ট কালের জন্য বহিষ্কার করা হয়েছিল, কিন্তু নির্দিষ্ট সময় অতিক্রান্ত হতেই আমি তোমায় আমার শক্তির দ্বারা মুক্ত করি ফেনরির। ওই সময় ক্ষণকালের জন্য এই পরিটিব্বার জঙ্গল হয়ে উঠেছিল আমার চারণভূমি। আমি যেই স্থানে পা রাখি আমার সাথে ধেয়ে আসে মহামারী, মৃত্যু, শোক এবং দুঃখ, হতাশা। এই স্থানের প্রতিটি গাছ, পাখি এবং বন্য প্রাণী আজ আমার অধীনস্থ গোলাম। আমি স্বর্গের দেবতা লোকে, আমি অজেয়, আমি অমর, আমি অবদ্ধ। এই জঙ্গলে বহুকাল পরে আবারও প্রাণের সঞ্চার ঘটেছে।
আমার এই সৌম্যকান্তি রূপ মানুষের মনে সম্ভ্রম জাগায়। আমার গলার এই লকেট মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করে। সকলে মনে করে আমি এক ধর্মপ্রাণ ব্যক্তি কিংবা চার্চের ফাদার। আজ এই মুহূর্তে আমি আবারও এক খেলা শুরু করতে চলেছি, যা এখনকার মানুষ চিরকাল মনে রাখবে। আমি লৌকি। আমি যেমন সৃষ্টি করি তেমন গোটা সৃষ্টিকে এক নিমেষে পরিণত করতে পারি ধ্বংসস্তূপে। জেগে ওঠো, জেগে ওঠো সবাই, জেগে ওঠো আমার সন্তানেরা। তোমার পিতা স্বয়ং আমি আবারও ফিরে এসেছি এই ধরাধামে। জেগে ওঠো মৃতের দল, জেগে ওঠো তোমরা। নিমেষের মধ্যে জঙ্গলে শত শত আধপোড়া গাছগুলো এক এক করে প্রবল বেগে নড়তে শুরু করলো। তাদের ঝলসে যাওয়া শরীর জুড়ে গজিয়ে উঠতে লাগলো শত সহস্র সবুজ পাতা। তাদের প্রত্যেকের অবয়ব মনুষ্য আকৃতির। ধীরে ধীরে তারা ধারণ করল এক নারীর রূপ, যার অর্ধেকটা মানুষের এবং বাকি অর্ধেকটা একটি গাছের। মাথা থেকে নেমে এসেছে অসংখ্য ঝুড়ি, যাকে দেখলে মাথার চুল বলে ভ্রম হয়। তার গোটা মুখ জুড়ে রয়েছে একটি বিরাট গর্ত, যার মধ্যে দেখা যাচ্ছে সারি সারি তীক্ষ্ণ দাঁত। ঊর্ধ্বাংশ অনাবৃত। কোমর থেকে শরীরের বাকি অংশটা জুড়ে রয়েছে গাছের সুবিশাল গুঁড়ি, যার শাখা প্রশাখা গিয়ে মিশেছে মাটির গভীরে। তাদের ঠিক মাঝে দেখা যাচ্ছে আরও একটি গাছকোটর, যার মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে আসছে শত শত হাত। মাটিতে পড়ে থাকা পশু পাখির কঙ্কালসার দেহগুলো উঠে দাঁড়িয়েছে। তারা ধীরে ধীরে একে অপরের সাথে যুক্ত হয়ে জন্ম দিচ্ছে এক দানবাকৃতি কঙ্কালের। এক এক করে মাটিতে পড়ে থাকা শুকনো হাড়গুলো একত্রিত হয়ে অবশেষে সৃষ্টি হলো এক প্রাণীর, যার বিরাট দুটি ডানা রয়েছে। মুখের জায়গায় এক এক করে ফুটে উঠছে শত শত বিভিন্ন পশু এবং পাখির মুখ। তাদের মুখ দিয়ে ক্রমাগত বেরিয়ে আসছে আগুনের হলকা। তাদের দিকে তাকিয়ে এইবার সেই সৌম্যকান্তি ব্যক্তি এক রহস্যময় হাসি হেসে বলল, সাধু করু, অপঘাতে মৃত সকল প্রাণীদের সম্মিলিত কঙ্কালদের এক দানবিক রূপ। এও যে আমার এক অমর সৃষ্টি। মানি না ঈশ্বরের সৃষ্টি এই অর্থহীন পৃথিবীকে, যে পৃথিবীর প্রতিটি সৃষ্টি তার অধীনে, যেখানে নতুন কোনো সৃষ্টির অনুমতি নেই। আমি স্বয়ং লোকই সম্পূর্ণ বিশ্বকে বদলে ফেলবো এক নতুন আদলে। এই বলে সে চোখ বন্ধ করে বিড়বিড় করে এক দুর্ভেদ্য মন্ত্র উচ্চারণের সাথে সাথেই পরিবর্তিত হলো সবুজ পোশাক পরা এক ফরেস্ট রেঞ্জারে। এরপর সে তার পায়ের কাছে গুটিসুটি মেরে শুয়ে থাকা সেই দানবিক আকৃতির নেকড়ের গায়ে হাত বোলানো মাত্র সে পরিণত হলো একটা শিকারী কুকুরে। লোকি তার দিকে তাকিয়ে বলল, এইবার সময় এসেছে এক নতুন খেলার, এক নতুন সৃষ্টির। হে আমার সকল সন্তান, তোমরা এগিয়ে যাও ওই তাঁবুর দিকে, যেখানে 3টি তাজা প্রাণ গভীর নিদ্রায় ডুবে রয়েছে। জাগিয়ে তোলো তাদের, তাদের মনে ভয়ের সঞ্চার করো। তারপরে খেলাটা খেলবো স্বয়ং আমি। মধ্যরাতে জঙ্গলের মধ্যে থেকে এক দানবিক গর্জন শুনে জেগে উঠল অনিন্দিতা। উমেশ, ওটা কিসের শব্দ হলো? কিসের ডাক ওটা? উমেশ, উমেশ। হাতের স্মার্ট ওয়াচের দিকে তাকিয়ে দেখল যে সময় প্রায় রাত 2টো। পাশে একবার চোখ রাখতেই চমকে উঠল সে। এ কি, উমেশ এখনো আসেনি? সে কখন বাইরে গিয়েছিল? কিন্তু তারপরে তো প্রায় 3 ঘন্টা পেরিয়ে গেছে। কখন যে ওর জন্য অপেক্ষা করতে করতে চোখ লেগে এসেছিল বুঝতেই পারিনি। কিন্তু উমেশ গেল কোথায়? যাই একবার বাইরে গিয়ে দেখে আসি। হয়তো মাঝে এসেছিল, আমি ঘুমোচ্ছিলাম বলে ডেকে তোলেনি। ফোল্ডিং ক্যাম্প খাট থেকে উঠে বসলো অনিন্দিতা।
সে দেখতে পেল তাঁবুর ঠিক বাইরে কতগুলো আবছায়া কালো কালো অবয়ব জড়ো হয়েছে। তাঁবুর বাইরে এগুলো কিসের ছায়া? হঠাৎ তাঁবুর পর্দার গায়ে কে যেন হাত রাখল। ফরফর শব্দ করে ছিঁড়ে গেল তাঁবুর পর্দা, আর ঠিক তারপর সে দেখতে পেল দুটো সবুজ চোখের মণি তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। ওটা কি? ক্ষণিকের জন্য থমকে গেল অনিন্দিতা, কিন্তু পরক্ষণেই বিছানার পাশে ধীরে ধীরে হাত বাড়ালো সে। সেখানে পড়ে রয়েছে একটি শটগান। কোথাও এই 4 জনের দলটি এক্সকারশনে গেলে খালি হাতে কখনো যায় না। তাছাড়া পরিটিব্বার এই জঙ্গল যেখানে অভিশপ্ত, সেখানে খালি হাতে যাওয়া মানে তো মূর্খামি। শটগানের পাশে পড়ে রয়েছে একটি ধারালো ভোজালি, যা জঙ্গল সাফ করে পথ তৈরি করার জন্য ব্যবহৃত হয়। তাছাড়া আত্মরক্ষারও কাজে লাগে বটে। নিঃশব্দে শটগানটা হাতে তুলে নিয়ে সে বন্দুকের নলটা খুলে দেখে নিল একবার। না, গুলি ভরাই রয়েছে। এরপর ঠক করে শব্দ করে বন্দুকটা বন্ধ করে ট্রিগারে হাত দিল সে। একটা জান্তব গর্জন ভেসে আসছে সেই অদ্ভুত দর্শন জীবটার মুখ দিয়ে। হঠাৎই সে 2 হাত দিয়ে ফরফর করে ছিঁড়ে দিল তাঁবুর পর্দাটা। অনিন্দিতা 2 পা পিছিয়ে এসে বন্দুক উঁচিয়ে ধরল তার দিকে। এইবার দেখা গেল তাকে এক বিশালাকায় দানবাকৃতির নারী। তার ঊর্ধ্বাঙ্গ অনাবৃত, মাথার চুলগুলো বটের ঝুড়ির মতো পাক খেয়ে ঢেকে দিয়েছে তার বুক। তার 2 হাত জুড়ে সুবিস্তৃত ডালপালা এবং পাতাবাহার। তার মুখের জায়গায় একটা বিরাট গর্ত। হাঁ হয়ে থাকা সেই গর্ত দেখতে অনেকটা গাছের কোটরের মতো। সেখান থেকে বেরিয়ে এসেছে ছুঁচালো সারি সারি দাঁতের মাঝ থেকে একটা লম্বা জিভ। তার কোমর থেকে শরীরের বাকি অংশ একটা বিরাট গাছের গুঁড়ির মতো। সে আবারও এক তীক্ষ্ণ চিৎকার করতেই ট্রিগার টেনে দিল অনিন্দিতা। মুহূর্তের মধ্যে একটা গুলি বাতাস কেটে আছড়ে পড়ল তার ঠিক মুখে। বন্দুকের নল দিয়ে বেরিয়ে এলো এক ঝাঁক গরম বাতাস। অনিন্দিতার মনে হলো যেন কয়েক খণ্ড গাছের অংশ ঝরে পড়ল মাটিতে। তার মাথার কাটা অংশটি থেকে ছলকে পড়ল এক ঝাঁক টাটকা সাদা রক্ত, ঠিক যেন গাছের গায়ে কেউ কোপ মারলে সেখান দিয়ে বেরিয়ে আসে চ্যাটচ্যাটে সাদা আঠালো কোনো পদার্থ। এও ঠিক তেমনই। মুহূর্তের মধ্যে কেঁপে উঠল শরীরটা, এবং সেই জায়গায় সৃষ্টি হলো আরও একটি মুখ। অনিন্দিতা আবারও বন্দুকে তাক করে তাঁবুর চেনটা আস্তে আস্তে টেনে নিচে নামালো। অদ্ভুত দর্শন সেই অর্ধবৃক্ষ নারী তার ডালপালা বিস্তৃত 2 হাত বাড়িয়ে দিল অনিন্দিতার দিকে। অনিন্দিতা চকিতে বাইরে এসে দৌড়ে গেল পাশের তাঁবুর দিকে। ততক্ষণে তার ভেতরকার আলো জ্বলে উঠেছে। দেখা যাচ্ছে 2টি ছায়া শরীর, একটি নারীর এবং অপরটি পুরুষের। অনিন্দিতা চেঁচিয়ে উঠল তাঁবুর বাইরে থেকে, উৎকর্ষ, সোহানি, তাঁবুর পর্দা তুলে তোমরা আমাকে ভেতরে আসতে দাও। আমি বড় বিপদে পড়েছি। উমেশকেও কোথাও পাওয়া যাচ্ছে না। ভেতর থেকে ভেসে এলো এক উৎকণ্ঠিত পুরুষ কণ্ঠ। না, আমরা তাঁবুর পর্দা খুলতে পারবো না। এই আওয়াজ আমরাও শুনেছি। সরি অনিন্দিতা, আমরা তোমার জন্য নিজেদের প্রাণ বিপন্ন করতে পারবো না। মূর্খ মূর্খ তুমি উৎকর্ষ। তোমরা কি ভেবেছ তাঁবুর আড়ালে থাকলে তুমি কিংবা সোহানি বাঁচতে পারবে? ভেতর থেকে সোহানি বলে উঠল, সে না হয় আমরা বুঝে নেব, তো তোমায় এই বিষয়ে মাথা ঘামাতে হবে না। কিন্তু কিন্তু তোমায় বাঁচাতে আমরা নিজেদের জীবন বাজি রাখতে পারবো না। প্লিজ প্লিজ ফরগিভ আস সিস্টার। ওকে, ফাইন। ততক্ষণে সেই অদ্ভুত দর্শন নারী বিরাট গুঁড়ি নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে অনিন্দিতার দিকে। তার হাঁ হয়ে থাকা মুখের ভেতর থেকে বেরিয়ে আসছে এক তীব্র জান্তব গর্জন। অনিন্দিতা এক পা করে পিছিয়ে যাচ্ছে,
আবারও তার হাতে ধরা শটগানটি তুলে ধরল তার দিকে। ট্রিগার টেনে সে গুলি ছুঁড়তে যেতেই এইবার কট করে শব্দ হলো একটা। বন্দুকে টোটা ফুরিয়েছে। শটগানে 7টা গুলি থাকে, ইতিমধ্যেই একটা খরচ করে ফেলেছে সে। এখানে মাত্র একটি গুলি ভরা ছিল। গুলির বাক্সটা তারপর ভেতরেই কোথাও একটা রয়েছে। এতক্ষণ ধরে সেটা খুঁজে দেখার সময় পাইনি। ছুরিটাও যে তাঁবুতেই রয়েছে। এখন এখন কি হবে? বন্দুকটা উল্টো করে ধরে তার দিকে বাগিয়ে ধরল সে। উদ্দেশ্য একটাই, মরার আগে অন্তত একটিবার বন্দুকের পেছন অংশ দিয়ে আঘাত করা। অনিন্দিতা মনে মনে বলে উঠল, পরিটিব্বা জঙ্গলের ব্যাপারে আমি আগেই শুনেছিলাম জঙ্গলটি অভিশপ্ত। এখানে কোনো জীবিত প্রাণীর বাস নেই। শুনেছি এখানে নাকি রাত নামলেই মৃতের দল ঘুরে বেড়ায়। কোনো এক সময় নাকি এই জঙ্গলে গাছপালা ছিল, বন্য পশুর দল চলে ফিরে বেড়াতো। সুবিস্তৃত এই উত্তরাখণ্ডের মুসৌরির এই পরিটিব্বার জঙ্গলকে নিয়ে বিখ্যাত রাস্কিন বন্ড তার গল্পে বলে গিয়েছেন বহু কথা। এই জঙ্গল নাকি মৃতের, এখানে জীবিত মানুষের প্রবেশ নিষেধ। তিনি জন্ম থেকে জঙ্গলকে এমনই এক রূপে দেখে এসেছেন। হয়তো শত শত বছর আগে এখানেও প্রাণীর অস্তিত্ব ছিল। লোকে বলে এক রাতে প্রবল এক উল্কাপিণ্ড আছড়ে পড়ে এই জঙ্গলকে প্রাচীন ধ্বংসস্তূপে পরিণত করেছে। তবে কে, যার অর্ধেক শরীর এক নারীর এবং অর্ধেকটা একটা গাছের? এ তো কোনো সামান্য প্রেত নয়। এর আগে আমরা বহু বিপদ সংকুল জায়গায় গিয়েছি, বহু অ্যাডভেঞ্চারের মুখোমুখি হয়েছি, কিন্তু এমন ঘটনা বিরল। এদিকে অনিন্দিতা এবং সেই গাছ মানবীর মাঝের দূরত্ব ধীরে ধীরে কমে আসছে। হঠাৎ উৎকর্ষ লাফিয়ে বেরিয়ে এলো বাইরে। মাটির উপর তখনও জ্বলছে কালকের বনফায়ারের শুকনো ডালপালায় লেগে থাকা আগুন। দাঁড়া, তোর ব্যবস্থা আমি করছি। মুহূর্তের মধ্যে সেই নিভু নিভু আগুনে সে গুঁজে দিল মাটিতে পড়ে থাকা একটি ভারী গাছের ডাল। নিমেষের মধ্যে তার আগায় আগুন লেগে দাউ দাউ করে জ্বলে উঠল সেটি। বাইরে বেরিয়ে এসেছে সোহানিও। সে অনিন্দিতার হাতে একটি 9mm রিভলভার ধরিয়ে নিজেও একটা ধারালো ছুরি নিয়ে দাঁড়ালো। অনিন্দিতা বলে উঠল, তোমাদের মতি ফিরেছে তাহলে? বুঝতে পেরেছো যে এর সাথে একা লড়া সম্ভব নয়? সোহানি দাঁতে দাঁত চেপে জবাব দিল, हम लोग ऐसे ही नहीं आए, आस्ते बाध्य होला मौनी। अगर तुम्हें कुछ हो जाएगा तो उमेश को क्या जवाब दूंगा। इसीलिए सुनो अनी, इस जंगल में रहने के लिए, सरवाइव करने के लिए हम लोगों को एकजुट होना पड़ेगा। पर उमेश কোথায়? বন্দুকের বাঁটটি সামনের দিকে বাড়িয়ে ধরে অনিন্দিতা বলল, যাক, নিজের স্বার্থে হলেও এসেছো। তবে উমেশ কোথায় আমিও জানি না। রাতে ঘুমিয়ে যাওয়ার পর একটু আসছি বলে সেই যে বেরিয়ে গিয়েছিল, তারপর আর তার কোনো দেখা পাইনি। তবে এখন মনে হচ্ছে এই জঙ্গলে না এলেই হয়তো ভালো হতো। উৎকর্ষ জ্বলন্ত মশালটা নিয়ে ঠায় দাঁড়িয়ে রইল সেই রাতের কুহকিনীর ঠিক সামনে। সেই অদ্ভুত দর্শন মহিলা আরও এগিয়ে আসতেই সে হাতে ধরে রাখা আগুন ছুঁড়ে মারল তার শরীর লক্ষ্য করে। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলতে লাগলো তার গোটা শরীরটা। সে চিৎকার করে জঙ্গল কাঁপিয়ে তীক্ষ্ণ জান্তব আর্তনাদ করে উঠল। শুনে মনে হলো যে সে যেন কাউকে ডাকছে, ঠিক যেভাবে এক বিপদে পড়া হরিণ বাঘের মৃত্যুর থাবা থেকে বাঁচতে আহ্বান জানায় তার দলের সঙ্গীদের। এও যেন ঠিক তেমনটাই। এতক্ষণে তারা খেয়ালও করেনি যে আশেপাশে আগুনে ঝলসানো যেসব মরা গাছগুলো মাটিতে নুয়ে পড়েছিল, এইবার হঠাৎ করেই যেন তাদের মধ্যে প্রাণের সঞ্চার ঘটল। মাটি থেকে হাজার হাজার শিকড় এসে টেনে ধরল তাদের মৃত শরীর। ধীরে ধীরে খাড়া হয়ে দাঁড়ালো তারা। তার শরীরের ওপরের অংশ পরিণত হলো এক নারীর রূপে।
এবং কোমর থেকে শরীরের বাকি অংশ একটি বিরাট গাছের গুঁড়ির। তাদের দুই হাতে সজীব গাছের মতোই গজে উঠল সবুজ পাতা। তারা ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো তাদের দিকে। এদিকে জ্বলতে থাকা সেই নারীর দিকে এক ঝলক দেখে অনিন্দিতা সকলকে উদ্দেশ্য করে বলে উঠল, এদের চলার গতি মন্থর, এদের মানুষের মতো পা নেই, বরং রয়েছে একটি বিশাল গুড়ি। এরা কি আমি জানি না, তবে পালাতে পারলে হয়তো আমরা এদের হাত থেকে বাঁচতে পারবো। তাই আর অসম যুদ্ধে সামিল না হয়ে আপাতত এখান থেকে পালাও। জঙ্গলের ভেতর থেকে একটা রাস্তা চলে গেছে, যা মুসৌরির মূল সড়ক পথের সাথে যুক্ত। তাছাড়া উমেশকেও তো খুঁজতে হবে, জানি না ও আদৌ বেঁচে আছে কিনা। তারা তিনজনে প্রাণপণে ছুটতে লাগলো জঙ্গলের পথ ধরে। যাওয়ার পথে তারা দেখতে পেল যে তাদের আশেপাশে যে কটা বাজে ঝলসানো মৃত গাছ মাটিতে নুয়ে পড়েছিল, তাদের প্রত্যেকের মধ্যে ঘটে চলেছে প্রাণের সঞ্চার। জোরে দৌড়ো সবাই, আরো জোরে। তারা তাদের দৌড়নোর গতিবেগ আরও বাড়ালো। পেছন পেছন মাটি কাঁপিয়ে হেঁটে আসছে হিংস্র অর্ধবৃক্ষ এবং অর্ধ নারীরূপী পিশাচিনীর দল। অন্যদিকে দেখা যাচ্ছে একটা অস্পষ্ট মনুষ্য অবয়ব। হ্যাঁ, একজন মানুষই বটে। যতদূর বোঝা যায় সেটি একটি পুরুষ। তাদের কানে ভেসে আসছে কুকুরের ঘেউ ঘেউ শব্দ। ওইদিকে চলো সবাই, তাড়াতাড়ি। ওই দেখো, একটা বিরাট শিকারী কুকুর যেন ধেয়ে আসছে আমাদের দিকে। জমাট বাঁধা কুয়াশায় একটা পুরুষও দৌড়ে আসছে কুকুরটার পেছনে, আর তার হাতে ধরা শিকারী রাইফেল। পালাও! তাদের মাঝের দূরত্ব ধীরে ধীরে কমে আসছে। এদিকে পরিটিব্বার সেই হিংস্র গাছ নারীর দল ধীরে ধীরে বিরাট গুঁড়ির সাহায্যে এগিয়ে আসছে তাদের দিকে। তারা কিন্তু মানুষের মতো স্বাভাবিকভাবে হেঁটে আসছে না। জলের ওপর যেভাবে ভাসতে ভাসতে শিকারের দিকে এগিয়ে আসে হিংস্র কুমির, ঠিক সেইভাবে মাটির নিচে থাকা শিকড় তাদের দিক নির্ণয় করছে। কুকুরটি এইবার দিক পরিবর্তন করল। সে ধেয়ে গেল সেই সকল অর্ধ গাছরূপী পিশাচিনীদের দিকে। তাদের সামনে স্পষ্ট হলো সেই পুরুষের অবয়ব। তার উর্দি দেখে সহজেই অনুমান করা যায় যে সে বন দপ্তরের এক কর্মী। তার মাথায় একটি গোলাকার খাঁকি টুপি। সে চিৎকার করে বলে উঠল, তোমরা কে? এখানে কিভাবে এলে? আর কেনই বা এলে? তোমরা জানো না এখানে মানুষের প্রবেশ নিষেধ? অনিন্দিতা জবাব দিল, স্যার, আমরা ক্যাম্পিংয়ের জন্য এসেছিলাম। আসলে আমরা অ্যাডভেঞ্চার প্রেমী। আমাদের ইউটিউবে এক্সপ্লোর দ্য ডার্ক ওয়ার্ল্ড বলে একটা ব্লগিং চ্যানেল রয়েছে, যেখানে আমরা কিংবদন্তি হন্টেড প্লেসগুলো এক্সপ্লোর করে তুলে ধরি সকলের সামনে। শুনেছিলাম মুসৌরির এই পরিটিব্বা জঙ্গলটা অভিশপ্ত। এখানে নাকি চারিদিকে পড়ে রয়েছে বাজে ঝলসানো গাছ এবং মৃত পশু পাখিদের কঙ্কাল। আজ থেকে প্রায় 70 বছর আগে একজন দম্পতি এই আমাদের মতো এখানে রাত কাটানোর সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু পরে তাদের আর লাশও খুঁজে পাওয়া যায়নি। এখানে ঠিক কী রয়েছে সেটা জানার জন্যই আমাদের এত দূর ছুটে আসা। কিন্তু এখন দেখছি আমাদের মোটেই উচিত হয়নি এখানে আসাটা। আমার বয়ফ্রেন্ড মানে উমেশকেও পাওয়া যাচ্ছে না। সোহানিও কিছু বলতে যাচ্ছিল। হঠাৎ সকলে এক অদ্ভুত ঘটনা দেখে থমকে দাঁড়ালো। তারা দেখতে পেল সেই অর্ধ মানবী রূপী হিংস্র মানুষ খেকো গাছের দলের সামনে একাই রুখে দাঁড়িয়েছে সেই কুকুরটা। সে তার দাঁত এবং নখের আঘাতে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে তাদের। তারা ভয় পেয়েছে। এইবার তারা সত্যি সত্যি ভয় পেয়েছে। ধীরে ধীরে পিছু হটতে শুরু করেছে তারা। শিকারী কালো কুকুরটা এদিক সেদিক ছুটে চলেছে। তারা উপস্থিত এই 4 জনের কোনো রকম ক্ষতি করতে আর পারছে না, এমনকি সামনে এগিয়ে আসতেও পারছে না। এইবার সেই ফরেস্ট অফিসার তাদের দিকে তাকিয়ে জবাব দিল, কাজটা তোমরা মোটেও ভালো করনি। হঠকারিতা অনেক সময় বিপদ ডেকে আনতে পারে। আমি ফরেস্ট রেঞ্জার অ্যান্থনিও ব্রিগানজো। এই মৌসৌরির আশেপাশে যে কয়টি জঙ্গল রয়েছে সবই আমার তত্ত্বাবধানে। আমি পাশের একটি জঙ্গলের সার্চ টাওয়ারের উপর বসেছিলাম। প্রায় রাতেই দেখি যাতে জঙ্গলের বুকে কোনো অপরাধ না হয়, চোরা শিকারীর দল যাতে বন্যপ্রাণী শিকার করে না নিয়ে যেতে পারে। যদিও জানোয়ার বলতে বুনো মহিষ, লেপার্ড রয়েছে খান কয়েক, বুনো শুয়োর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ওক গাছের কাঠ। হঠাৎ শুনতে পাই আমার কুকুরটা তারস্বরে চিৎকার করে চলেছে।
সে আমার বাড়ির সামনে বাঁধা ছিল। হঠাৎ দড়ি ছিঁড়ে সে ছুটে এলো এই জঙ্গলের দিকে। কুকুরের ঘ্রাণ শক্তি এবং ষষ্ঠ ইন্দ্রিয় মানুষের চেয়ে ভীষণ প্রখর। আমি আসলে আপনাদের জন্য নয়, বরং আমার এই কুকুরকে অনুসরণ করতে করতে এখানে এসে হাজির হয়েছি। ততক্ষণে সেই সকল রাক্ষসে দানবিক আকৃতির গাছের দল ধীরে ধীরে অদৃশ্য হয়েছে জঙ্গলের গভীরে। যেই জায়গাটা আজ সকালেও মৃত আগুনে ঝলসানো গাছে পরিপূর্ণ ছিল, সেই জায়গাটা যেন এক ন্যাড়া মাঠের মতো ঠাউর হলো তাদের। আপনারা আমার সাথে আসুন। পাশের জঙ্গলে আমার কোয়ার্টার রয়েছে। কোয়ার্টার বলতে ছোট্ট 2 তলা কাঠের বাড়ি। ওখানে গেলে আপনারা নিরাপদে আশ্রয় পাবেন। পাবেন গরম খাবার, তরল পানীয় এবং ফায়ার প্লেসের আগুন। পাবেন নিরাপত্তা। চলুন চলুন, আর দেরি করবেন না দয়া করে। ততক্ষণে ফিরে এসেছে সেই কুকুরটি। সে এসে ওই লোকটির পায়ে মাথা ঘষতে লাগলো। এইবার সে তার মাথায় হাত বুলিয়ে বলল, এর নাম টমি। আজ এর জন্যই আপনারা প্রাণে বাঁচতে পারলেন। এবার একটু কষ্ট করে আপনাদের আমার সঙ্গে হেঁটে আসতে হবে, কারণ আমি জিপ গাড়িটা সাথে নিয়ে আসিনি। প্রায় 1.5 ঘন্টার পথ। হাঁটতে পারবেন তো? হাঁটতে আমাদের আপত্তি নেই, এছাড়া উপায়ও নেই। কিন্তু ওরা যদি আবার আসে তখন? তাছাড়া উমেশকে এখনো খুঁজে পাওয়া যায়নি। যদি সে ফিরে আসে, যদি তাঁবুতে আমাদের দেখতে না পায়, তাহলে? অনিন্দিতা ম্যাডাম, উনি যদি ফিরে আসার হতো তাহলে অনেকক্ষণ আগেই ফিরে আসতেন। উনি আদৌ বেঁচে আছেন বলে আমার তো মনে হয় না। মিস্টার অ্যান্থনিও, আপনি এই কথা জোর গলায় বলছেন কিভাবে? উমেশ ফিরবে, নিশ্চয়ই ফিরবে। অনিন্দিতার কাঁধে হাত রাখল সোহানি। সে ধীর গলায় বলল, होने को कौन टाल सकता है भला? अगर उसे लौटना होता तो कब का लौट आया होता। সোহানি, আমার বিশ্বাস সে জঙ্গলে পথ হারিয়েছে। আমরা যদি একটু খুঁজে দেখি তাহলে হয়তো। ঠিক আছে অনিন্দিতা, এমনিতে অনেকক্ষণ লাগবে কোয়ার্টারে পৌঁছতে। পথে যদি তার সাথে দেখা হয় আমরা তাকেও নিয়ে নেব সাথে। সম্মতিসূচক মাথা নেড়ে একবার ঘন জঙ্গলের দিকে চেয়ে নিল ওরা 4 জন। এরপর ধীর পদে এগিয়ে চলল তারা পরিটিব্বার জঙ্গল পেরিয়ে আরও ভেতরের দিকে। বেশ অনেকক্ষণ হেঁটে চলল তারা। পথের ধারে পড়ে রয়েছে মৃত পশুর শুকনো সাদা হাড়গোড়। বিস্তৃত কাঁটা ঝোপ ঘিরে রেখেছে গোটা জঙ্গলকে। এখানেও রয়েছে মৃত গাছের সারি, তবে এই মুহূর্তে তারা নিষ্প্রাণ এবং নির্জীব। আচ্ছা অফিসার, এই জঙ্গলে ঠিক কি ঘটছে? কিভাবে গাছের দল এইভাবে নারীর আকার ধারণ করে ধেয়ে আসছে? এত পশু পাখির কঙ্কাল কেন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে? আপনার এই বিষয়ে কিছু জানা থাকলে প্লিজ আমাদেরও জানান দয়া করে। সকালে যখন এসেছিলাম এমন দৃশ্য চোখে পড়েছিল, কিন্তু রাত নামতেই অদ্ভুতভাবে গোটা দৃশ্যপটের পরিবর্তন ঘটে। ওরা কারা? সবচেয়ে বড় প্রশ্ন, ওরা কুকুরের ডাক শুনে বা তার আক্রমণে ভয় পিছিয়ে গেল কেন? এর পেছনে কোন রহস্য লুকিয়ে রয়েছে অফিসার? প্রশ্ন করল উৎকর্ষ। ফরেস্ট অফিসার অ্যান্থনিও ব্রিগেনজা জবাব দিলেন, দেখুন, আমি এখানে পোস্টিংয়ে এসেছি তাও বেশ কয়েক বছর হলো। যতদূর আমি জানি প্রায় বেশ কিছু বছর আগে একটি উল্কাপিণ্ড এসে খসে পড়েছিল পৃথিবীর বায়ুমণ্ডলে, যার খানিক অংশ বায়ুমণ্ডলের প্রথম স্তরে ক্ষয়প্রাপ্ত হলেও বাকি অংশটা এসে আছড়ে পড়ে পরিটিব্বার এই জঙ্গলে। তখনকার জঙ্গল আজকের মতো প্রাণহীন ছিল না। চারিদিকে সবুজে সবুজ সমারোহ, বন্য প্রাণীদের ছয়লাপ, গাছের ডালে পাখি বসত, পাহাড়ি নদীর জলে মাথা তুলে ঘাই মারত মাছ। উল্কাপিণ্ডটি আছড়ে পড়ার ফলে এক ভয়ঙ্কর বিস্ফোরণের সৃষ্টি হয়। ফলে সারা জঙ্গলে আগুন ধরে গিয়ে মৃত্যু ঘটে বহু বন্য প্রাণীর। পরিবর্তিত হয় আবহাওয়ার। আকাশ থেকে তীব্র বাজ এসে আছড়ে পড়ে এই জঙ্গলে। দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা জঙ্গল। ওই রাতে মুসৌরির মানুষ শুনেছিল অগ্নিদগ্ধ পশুদের মৃত্যুর আর্তনাদ। কেউ বাঁচাতে আসেনি তাদের। নিজেদের জীবন বাজি রেখে কেই বা জঙ্গলে আসবে ওই সময়? যারা বাইরে বেরিয়ে রাস্তায় আসতে পেরেছিল তারা জ্বলন্ত শরীরটাকে নিয়ে রাস্তাতেই ছটফট করতে করতে মারা যায়, আর বাকিরা জঙ্গলের ভিতরে। এরপর থেকে যখনই কোনো জীবিত প্রাণী আসে, সে মানুষ হোক বা পশু কিংবা পাখি,
তারাই অদ্ভুতভাবে এক এক করে গায়েব হয়ে যেতে থাকে। কয়েক বছর আগে এক দম্পতিও এখানে এসেছিল, কিন্তু আর ফিরে যেতে পারেনি। রাত নামলেই শোনা যায় কোনো এক হিংস্র নেকড়ের গলা, কিন্তু এখানে এমন কোনো প্রাণী আদৌ নেই। আমি নিজেও তেমন আসি না এই দিকটায়, না ঠিক ভয় নয়, তবে এসেও বা কি লাভ? এখানে তো কোনো গাছ নেই, তাই কাটার ভয়ও নেই। কোনো জীবিত প্রাণীর অস্তিত্বটুকু নেই, তাই শিকার হওয়ার ভয়ও নেই। এখানে পারতপক্ষে কোনো শিকারীও আসে না। যাক, সেসব কথা। আজ আমার এই কুকুরটার জন্যই আপনারা প্রাণে বেঁচে গেলেন, নইলে হয়তো আপনাদেরও আর খুঁজে পাওয়া যেত না। মুসৌরির মানুষ এও বলে যে তাদের ওপর দেবতার অভিশাপ নেমে এসেছিল, তাই এমন ঘটনা ঘটেছে। তবে আমার ধারণা কিন্তু ভিন্ন। কি ধারণা আপনার অফিসার? আমার ধারণা এক বিশেষ ধরনের নেগেটিভ এনার্জি ওই খসে পড়া উল্কাপিণ্ডের সাথে পরিটিব্বার জঙ্গলে ওই দিন আছড়ে পড়েছিল। এক মহাজাগতিক শক্তি, যা পরবর্তীকালে ধ্বংস ডেকে এনেছে। উল্কাপিণ্ডটি আজও রয়ে গিয়েছে, তবে আজ সেটি পরিণত হয়েছে নিতান্তই এক কালো পাথরে। এসবই আমার শোনা ঘটনা, সত্যি কিংবা মিথ্যে কোনোটাই জানি না। হয়তো পথে যাওয়ার সময় আপনাদের চোখেও পড়তে পারে। লোকে বলে ওই পাথরের নাকি প্রাণ আছে, ওই পাথরের ভেতরে যে ক্ষমতা আজ সমৃদ্ধ রয়েছে, যার ফলে রাত নামলেই এখনকার সকল মৃত গাছ কিংবা পশু প্রাণীদের মধ্যে প্রাণের সঞ্চার ঘটে। ওই বিরাট কালো পাথরটি নাকি নরকের দ্বার খুলে দেয়, এবং ওই পাথরটির মালিক এক অভিশপ্ত দেবতা। অভিশপ্ত দেবতা? তিনি কি আমাদের হিন্দু পুরাণের কোনো দেবতা? কি নাম তার? অ্যান্থনিও স্মিত হেসে জবাব দিল, আমি একজন ক্যাথলিক, যদিও বিভিন্ন দেশের পুরাণের দেবদেবীদের নিয়ে আমার বিস্তর পড়াশোনা রয়েছে, তবে আমার ধারণা ওই শক্তি শুভ এবং অশুভ শক্তির সংমিশ্রণ। আমি যদিও বা নিজের চোখে দেখিনি, আসলে দেখার মতো ইচ্ছাও জাগেনি, কারণ যতবারই আমি এই জঙ্গলের পাশ দিয়ে গিয়েছি, কেমন যেন এক মন খারাপ করা বিষণ্ণতা গ্রাস করেছে আমায়। নর্স পৌরাণিক কাহিনীতে এমন এক কিংবদন্তি দেবতার উল্লেখ রয়েছে, যে স্বয়ং দেবতা হয়েও তার মধ্যে অন্তর্নিহিত ছিল নানান ধরনের অন্ধকারের শক্তি। তিনি যেমন স্বর্গের দেবতা, তেমনি নরকের পিতা। নরকের ভয়ঙ্কর দানবেরা তার সন্তান। তিনি লোকি। তার পিতা ছিলেন দেবতার আরও একটি উপজাতি, আইসির অন্তর্ভুক্ত এক দানবাকৃতি এবং আসরিক বল সমৃদ্ধ এক দেবতা, যার নাম ফারপিউতি। লোকি ছিলেন ভীষণ ধূর্ত, রণকৌশলে সিদ্ধহস্ত এবং লিঙ্গ পরিবর্তন করে মানুষ তথা দেবতাকে বিভ্রান্ত করার ক্ষমতা রাখতেন তিনি। লোকিকে অরিন এবং থরের উপদেষ্টা ও সহচর রূপেও দেখানো হয়েছে। এই সেই লোকি যিনি বিনা অনুমতিতে দেবতাদের ভোজসভায় প্রবেশ করে তাদের স্বর্গীয় সুধা পান করতে চেয়েছিলেন। নর্স পুরাণে এও বলা হয় যে দেবতারা যখন নরকের দানবদের দ্বারা নিহত হয়েছিলেন, তার জন্য দায়ী ছিলেন স্বয়ং লোকি। লোকিকে শাস্তিস্বরূপ একটি পাথরের সাথে আবদ্ধ করে দেওয়া হয়েছিল। লোকিকে আগুনের দেবতা বলা হয়েও থাকে। প্রাক খ্রিস্টান স্ক্যান্ডিনেভিয়ায় লোকির অবস্থান আজ অস্পষ্ট হলেও মধ্যযুগীয় উৎস থেকে লোকির সম্বন্ধে আরও জানা যায় যে নরকের দানবে অ্যাঙ্গার বৌদা, যাকে বলা হয় দুঃখ এবং দুর্দশা আনয়নকারী, এবং এক ডিমন সেটা, যার সাথে এই লোকির এক গোপন সম্পর্ক তৈরি হয়েছিল, যার ফলে জন্ম হয়েছিল হেল অর্থাৎ মৃত্যুর দেবী, ফেন্ডির অর্থাৎ নরকের এক দানবাকৃতির নেকড়ে এবং 8 পায়ের ঘোড়া স্লিপনি, যে কিনা ওডিনের সন্তান, কিন্তু বলা হয় সেটি এই লোকির ঔরসজাত সন্তান। আশা করছি আপনারা বুঝতেই পারছেন ওই পাথরের সাথে আমি কোন দেবতার যুক্ত থাকার কথা বলছি। লোকি? কিন্তু সে এখানে কিভাবে? নর্স পৌরাণিক কাহিনীর এক বিভ্রান্তিকর চরিত্র, সে এখানে এই মুসৌরির পরিটিব্বার জঙ্গলে কিভাবে? ইটস আনবিলিভেবল। আপনার কাছে অবিশ্বাস্য লাগতেই পারে, কিন্তু স্বর্গ থেকে বিতাড়িত এক দেবতা যখন তাকে পাথরের সাথে বন্দী করা হলো, এরপর তার সাথে ঠিক কি কি ঘটেছিল সেটা কখনো কেউ জানতে চায়নি। কেউ জানতে চায়নি সে আদৌ মুক্তি পেয়েছিল কিনা। লোকমুখে শোনা গেছে ওই কালো পাথরের গায়ে এক অদ্ভুত দর্শন দেবতার মূর্তি খোদাই করা রয়েছে, এক সৌম্য দর্শন ব্যক্তির, যার প্রভু যিশুর মতোই রূপ, বলা ভালো ওনার সমতুল্য। লোকের পরিবর্তিত রূপ দেখে যে কেউ বলতে বাধ্য হবে যে হয়তো সে নিজেই স্বয়ং প্রভু যিশু কিংবা কোনো চার্চের ফাদার।
তবে পাথরের খোদিত সেই দেবতার ঊর্ধ্বাঙ্গ অনাবৃত, শরীরের নিম্নভাগে এক সাদা কৌপিন, হাতে একটি তীরধনুক, যার গুণ পরিয়ে টেনে ধরা রয়েছে। বেশ কিছু বছর আগে একজন আর্কিওলজিস্ট এই বিষয়টি নিয়ে গবেষণা করছিলেন। তার সাথে আমার পরিচয় হয়েছিল। এই জঙ্গলে ঢোকার আগে আমার পারমিশন নিতে হয়, কারণ কিছু হলে যে কর্তৃপক্ষের ঘাড়ে দোষ চাপবে। পারমিশন লেটার গ্রান্টেড হলে তবেই জঙ্গলে ক্যাম্পিং করা যায়। যদিও পরিটিব্বার জঙ্গলে ক্যাম্পিং করতে আসার জন্য কেউ কখনো দরখাস্ত জমা দেয়নি, দেওয়ার প্রয়োজনও মনে করেনি। তাই এমন এক অনুমতিপত্র তিনি আমার কাছ থেকে আশা করায় প্রথমটা বেশ চমকে উঠেছিলাম। আর্কিওলজিস্ট বিশ্বনাথ, তাই তো অফিসার? যার নিরুদ্দেশের খবর কাগজে বেশ ফলাও করে বেরিয়েছিল। হ্যাঁ মিস্টার উৎকর্ষ, ওনার নাম ছিল। ফরেস্ট রেঞ্জারের কথাটা মাঝপথে থামিয়ে দিয়ে উৎকর্ষ বলে উঠল, বিশ্বনাথ, বিশ্বনাথ পট্টনায়ক, ফাদার অফ উৎকর্ষ পট্টনায়ক। ও তেরা পাপা থা? হ্যাঁ সোহানি, ও আমার বাবা, বিশ্বনাথ পট্টনায়ক, যিনি এই পরিটিব্বার জঙ্গলে এসেছিলেন ওই বিধ্বংসী উল্কাপিণ্ডের রহস্য সমাধান করতে। এবার তুমি প্রশ্ন করতেই পারো যে এসব আমি তোমায় কেন জানাইনি। তাছাড়া এমন এক খসে পড়া উল্কাপিণ্ডের রহস্য ভেদ করতে কোনো বৈজ্ঞানিক না এসে একজন প্রত্নতাত্ত্বিক কেন এসেছিলেন? তুমি জানতে চাইতেই পারো যে এতদিন ধরে আমি তোমায় এটা বলে এসেছি যে আমার বাবা পাহাড়ে ঘুরতে গিয়ে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন, কিন্তু কেন? আজ তোমায় সবটা খুলে বলছি, শোনো। আমার বাবা গুজরাটের। তিনি অবাঙালি হলেও ভালোবেসে আমার মাকে বিয়ে করেছিলেন। মায়ের জন্যই বাংলাটা বলতে পারি, এই যা। আমি আজও জানি না বাবা কোথায়। অনেক খুঁজেছি তাকে, কিন্তু পাইনি। আজ এই এক্সকারশনের মূল উদ্দেশ্য শুধুমাত্র ফুটেজ সংগ্রহ করা নয় সুহানি, বরং বাবার অন্তর্ধানের পেছনে সঠিক তথ্যটা খুঁজে বের করা। সঠিক তথ্য? সঠিক তথ্য চাইছেন আপনি উৎকর্ষ বাবু? এই মায়াময় প্রকৃতির সকল তথ্য কি আজও মানুষ জানে? জানতে পেরেছে ওই দিন দেবতা লোকের ভোজ সবাই অপমান হওয়ায় সে কতটা মনোকষ্টে ভুগেছিল? কেউ কি জানতে চেয়েছে যে তিনি কোন প্রতিশোধ স্পৃহায় সকল দেবতাদের উপর নামিয়ে এনেছিল কালের অভিশাপ? কেউ কি অনুভব করতে পেরেছে বন্দি দশায় তার কি করুণ হাল হয়েছিল? দেবতা হয়েও কেন তিনি স্বর্গের অধিকার থেকে বঞ্চিত ছিলেন? কেন তাকে অভিশপ্ত বলা হয়? না না না, কেউ জানতে চায়নি। এমনকি ওই দিন ভোজ সবাই অপমানিত হওয়ার পর দেবতা থরও কোনো প্রতিবাদ জানাননি। তিনি শুধুই নির্বাক দর্শকের ভূমিকা পালন করে এসেছিলেন। তবে পরবর্তীকালে এই থরের সহায়তায় দেবতারা আবারও স্বর্গের অধিকার লাভ করেন, আর লোকিকে একটি পাথরে বন্দী করে দেওয়া হয়েছিল। আজীবন নির্বাসন দাও। দেবতার সন্তান ফেনরিরকে বন্দী করা হয়েছিল। তার স্ত্রী অ্যাঙ্গার বৌদাকে হত্যা করেছিলেন স্বয়ং দেবতা ওরিন। এত কিছু যখন আজও অজানা, তাহলে প্রফেসরের অন্তর্ধান রহস্য না হয় অজানা রয়ে যাক। এ আপনি কি বলছেন অফিসার? একজন ছেলে তার বাবার অন্তর্ধান রহস্য উদ্ধার করবে না? তাছাড়া উমেশও মিসিং। সে কোথায় গিয়েছে, কি অবস্থায় আছে, সেটা তো আমাকেও জানতে হবে, তাই না? সেটা না হয় পরে জানবেন, তার আগে ওই যে দেখুন। ফরেস্ট রেঞ্জার অ্যান্থনিওর কথা শুনে উপস্থিত বাকি তিনজন সামনের দিকে তাকালো। এতক্ষণ তারা খেয়ালও করেনি যে কথা বলতে বলতে ইতিমধ্যে তারা জঙ্গলের আরও অনেকটা গভীরে চলে এসেছে। জঙ্গলের এই দিকটায় পড়ে রয়েছে একটি বিরাট ঢিবি আকৃতির কালো পাথর। খানিক দূরে বয়ে চলেছে একটি নদী। নদীতে বেশি জল নেই বটে, তবে স্রোতের টান রয়েছে। পাহাড়ি পিচ্ছিল পাথরে ধাক্কা খেতে খেতে সেই নদী নিচে নেমে গিয়েছে। এক চুল এদিক ওদিক হলেই নির্ঘাত মৃত্যু। অনিন্দিতা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে সেই পাথরের গায়ে হাত রাখল। পাথরের গায়ে হাত রাখতেই তার মনে হলো এই পাথরের গাটা কেমন যেন মানুষের ত্বকের মতোই মসৃণ, থেকে থেকে কেঁপে উঠছে। পাথরের ঠিক মাঝামাঝি স্থানে একটি দেবতার মূর্তি খোদাই করা। মূর্তিটির মাঝ বরাবর চলে গিয়েছে একটি লম্বা ফাটল। ফাটলের মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে এসেছে জমাট বাঁধা কালো রক্ত।
অদ্ভুত দর্শন এই পাথর দেখে এইবার সোহানি বলে উঠল, आखिर ये है क्या? बस एक साधारण सी दिखने वाली पत्थर तो नहीं लगता? এই সেই পাথর সুহানি, যার খোঁজে আমার বাবা এত দূর ছুটে এসেছিল। মায়ের কাছে শুধু এটুকুই জানতে পেরেছিলাম, বাকিটা বাবার রেখে যাওয়া ডায়েরির পাতায় পড়েছিল। জানতে পেরেছিলাম যে উনি সন্দেহ করেছিলেন ওই পাথরটা কোনো খসে পড়া সাধারণ উল্কাপিণ্ড মোটেই নয়, তার মধ্যে নিশ্চয়ই প্রকৃতির কোনো প্রাগৈতিহাসিক রহস্য লুকিয়ে রয়েছে, যার খোঁজ মিলবে একমাত্র পুরাণের গ্রন্থে। তিনি অবশ্য আগে জানতেন না যে এটাই সেই অভিশপ্ত পাথর। তিনি জঙ্গলে এসে হয়তো এসব বিষয় নিয়ে বিস্তর রিসার্চ করেছিলেন এবং তারপর গোটা বিষয়টা জানতে পেরেছিলেন। তারপর আমার বাবার সাথে কি হয়, কেন তিনি আর ফিরে এলেন না, সে বিষয়ে জঙ্গল আজও নীরব। আমার মা পরে এখানে এসে সার্চ পার্টি নিয়ে খোঁজ চালিয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। একটা গভীর দীর্ঘশ্বাস ছেড়ে উৎকর্ষ তাকিয়ে রইল ওই বহমান নদীর দিকে। এরপর সে বলে উঠল, আপাতত রাতটুকু আমরা রেঞ্জার সাহেবের বাড়িতে কাটাই। কাল সকালে না হয় আবারও খানা তল্লাশি চালাবো, যদি কোনো ক্লু পাই। ধীরে ধীরে চারজনে নদীর পাড়ে এসে পা রাখল একটি পাথরের গায়ে। কুকুরটা ঘেউ ঘেউ শব্দ করতে করতে ইতিমধ্যে সবার আগে পার হয়ে গিয়েছে সেই নদী। ম্লান চাঁদের আলোয় যতদূর দেখা যায় তারা দেখতে পেল নদীর ওপরে ভাসছে সারি সারি মাছেদের কাঁটাযুক্ত কঙ্কাল। একে একে তারা চারজনে এক এক করে অতি সাবধানে পার হতে লাগলো নদীর ওই প্রান্তে। সবার শেষে ছিল সোহানি। নদীটা বেশ ছোট, তাই ওই প্রান্তে পৌঁছতে খুব বেশি সময় লাগলো না তাদের। সোহানি বেশ ধীরেই আসছিল। মাঝপথেই পিচ্ছিল পাথরের গায়ে পা হড়কে যাচ্ছিল, তবুও সে নিজেকে সামলে নিয়ে ব্যালেন্স করে এগিয়ে আসছিল। হঠাৎ সে চিৎকার করে উঠল। ইতিমধ্যে নদীর ওই প্রান্তে পৌঁছে গিয়েছে ফরেস্ট রেঞ্জার উৎকর্ষ এবং অনিন্দিতা। সোহানির চিৎকার শুনে সকলে তাকিয়ে দেখল যে সে তীব্র যন্ত্রণায় ছটফট করে উঠছে। নদীর জল ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে লাল রঙে। বাঁচাও, বাঁচাও মুঝে! অনিন্দিতা এগিয়ে এলো। সে জলের দিকে তাকিয়ে দেখতে পেল যে জলের ওপর ভেসে থাকা কাঁটাযুক্ত মাছের কঙ্কালগুলো এক এক করে ঘিরে ধরেছে সোহানিকে। তারা তাদের কাঁটা ফুটিয়ে দিচ্ছে সোহানির পায়ে। যন্ত্রণায় ছটফট করছে মেয়েটা। অনিন্দিতা হাত বাড়িয়ে বলল, উপরে উঠে এসো সোহানি, আমার হাতটা ধরে উপরে উঠে এসো। এগিয়ে এলো উৎকর্ষ। সে জলে ঝাঁপ দিতেই যাবে, ঠিক এমন সময় অ্যান্থনিও শক্ত করে হাতটা টেনে ধরল তার। কি করছেন, মরবেন নাকি? আমি না এগোলে যে ওকে কেউ বাঁচাতে পারবে না। কেন? আপনি বুঝি কোনো সুপার হিরো? একাই লড়তে চান? দেখছেন না আমার কুকুরটা পর্যন্ত থেমে গেছে, কারণ সে জানে জলের মধ্যে থাকা ওই সকল মাছেদের সাথে লড়াই করতে সে পারবে না। কিন্তু সুহানি, আপনি বাঁচলে বাপের নাম, আগে নিজে তো বাঁচুন। আপনি মানুষ অফিসার? হ্যাঁ, একজন মানুষ এইভাবে বিপদে পড়েছে, কিন্তু না আমায় কিছু করতে দিচ্ছে না, না নিজে কিছু করছেন। মানুষ? তারস্বরে হেসে উঠল ফরেস্ট রেঞ্জার অ্যান্থনিও। মানুষ কিনা বলতে পারি না, তবে মনুষ্যত্ব হয়তো একটু হলেও বেঁচে রয়েছে। এদিকে অনিন্দিতা তখনও প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে সে তাকে টেনে উপরে আনতে পারে, কিন্তু এদিকে জলের তলায় এক অদ্ভুত কাণ্ড ঘটে চলেছে। জলের মধ্যে সৃষ্টি হয়েছে এক অদ্ভুত ঘূর্ণাবর্ত। পাক খেতে থাকা জলের মধ্যে মাছেদের কাঁটা একে অপরের সাথে যুক্ত হতে হতে এক বিরাট দানবাকৃতি মাছের জন্ম দিচ্ছে। নদীর জল ধীরে ধীরে বেড়ে উঠছে। নিজেকে বাঁচানোর জন্য সোহানি নদীর পাড়ে থাকা অনিন্দিতার হাত শক্ত করে চেপে ধরেছে, কিন্তু পরক্ষণেই সেই বিরাট দানবাকৃতি মাছের কঙ্কাল তার বিরাট কাঁটাযুক্ত ল্যাজ জলে আছড়ে ফেলে এক লম্বা লাফ দিল এবং মুহূর্তের মধ্যে সোহানিকে এক হিংস্র তিমি মাছের মতোই গিলে নিয়ে আবারও অদৃশ্য হলো জলের তলায়। মুহূর্তের মধ্যে ঘটে যাওয়া এমন একটি ঘটনায় হতভম্ব হয়ে পড়ল ওরা প্রত্যেকে।
এদিকে টাল সামলাতে না পেরে অনিন্দিতাও জলে পড়ে গেল। কোনো মতে একটি পাথরখণ্ড চেপে ধরে সে চেঁচিয়ে বলতে লাগলো, বাঁচাও, বাঁচাও আমায়, সাহায্য করো। উৎকর্ষ ফরেস্ট অফিসারের হাত থেকে নিজের হাতটা ছাড়াতে চাইল, কিন্তু তার গায়ে যেন আসুরিক বল চলে এসেছে। অফিসার ছাড়ুন আমায়, অনিন্দিতাকে বাঁচাতে দিন, নইলে কিন্তু ফল ভালো হবে না। কি ফল ভালো হবে না? হ্যাঁ, এমন হুমকি আমি আগেও পেয়েছি মিস্টার উৎকর্ষ। শতাব্দীর পর শতাব্দী ধরে বন্দি থেকেছি ওই পাথরের মধ্যে, কুড়িয়েছি বহু মানুষের ঘৃণা, দেবতাদের লাঞ্ছনা, অপমান। মানে ঠিক কি বলতে চাইছেন আপনি? বড্ড বোকা আপনি উৎকর্ষ বাবু। শুধু আপনি নন, আপনার বাবাও বড্ড বোকা ছিলেন। শুধু সামান্য কৌতূহলের বশবর্তী হয়ে নিজের প্রাণ খোয়ালেন। আপনি কি করে জানলেন তিনি বেঁচে নেই? সুযোগ দিয়েছিলাম মাই ফ্রেন্ড, পালানোর সুযোগ তাকেও দিয়েছিলাম, কিন্তু পারলেন কই? কে আপনি? যদি মারতেই হয় তাহলে এত দূর টেনে আনলেন কেন আমাদের? খেলা, এও এক অদ্ভুত খেলা। কখনো কখনো শিকারী শিকারের সাথে বন্ধুত্ব স্থাপন করে। কেন, তোমাদের ভারতীয় উপনিষদের গল্প পড়নি? ছোটবেলায় যেখানে একজন সিংহের সাথে একটি হরিণ শাবকের বেশ সুমধুর সম্পর্ক গড়ে উঠেছিল, একদিন জঙ্গলে দুর্যোগ নেমে আসে, একে একে বহু প্রাণী মারা যায়, কিন্তু অদ্ভুতভাবে বেঁচে থাকে সেই সিংহ। তারা দুজনে একই গুহায় বাস করত। এমনই একদিনে সেই সিংহের খিদের তাড়নায় নিজের ছোট্ট বন্ধুটিকে ঘাড় ভেঙে মেরে ফেলে। আমার ছেলে মেয়েগুলো বড় ক্ষুধার্ত যে। আমাদের এই কাহিনীতে আমি সেই সিংহ, এবং তোমরা সকলেই, হ্যাঁ, তোমরা সকলেই ছোট্ট একটা হরিণের ছানা। ওইদিকে আবারও জল থেকে মুখ তুলেছে সেই দানবাকৃতি মাছ। জলের উপর আছড়ে পড়ছে তার বিরাট ল্যাজ। অনিন্দিতার হাত পিছলে যাচ্ছে। মুহূর্তের মধ্যে একটা বিরাট ঢেউ এসে তাকে টেনে নিয়ে গেল, এবং পরক্ষণেই সেই দানবাকৃতি মাছ তাকে গ্রাস করল। উৎকর্ষের হাতের ওপরে বসে যাচ্ছে অ্যান্থনিওর 5 আঙুলের ছাপ। তাকে সেই অবস্থায় শূন্যে তুলে আছড়ে ফেলল মাটিতে। এরপর সে পৈশাচিক কণ্ঠে হাসতে হাসতে বলে উঠল, তোমাদের একবারের জন্যও মনে হলো না যে পরিটিব্বার জঙ্গলে ফরেস্ট রেঞ্জার এলো কিভাবে? শুধু এই জঙ্গল কেন, আশেপাশের কোনো জঙ্গলে ফরেস্ট অফিস নেই। তোমাদের ভূগোলটা বেশ কাঁচা, তাই না? যদিও ইতিহাসের জ্ঞান নিয়েও যথেষ্ট সন্দেহ আছে, তবে তোমার বাবা সত্যিই ছিলেন একজন প্রকৃত ইতিহাসবিদ। তার ছেলে হয়ে তুমি বংশের নাম ডোবালে। মাটি থেকে উঠে দাঁড়ালো উৎকর্ষ। এক টানে ছুঁড়ে ফেলে দিল তার জামাটা। চাঁদের আলোয় তার সুপুরুষ চেহারায় যেন ফুটে উঠেছে এক আদিম বন্যতা। সেইবার চিৎকার করে বলে উঠল, লোকি, ছল এবং কপটের দেবতা লোকি। দেবতারা তোমায় নির্বাসন দিয়ে সঠিক কাজটাই করেছিলেন। তুমি স্বর্গে থাকার যোগ্য নও মোটেই। কৌশলে তুমি আমাদের মৃত্যু ডেকে এনেছো। এতক্ষণ ধরে এমন এক খেলা খেলেছো যাতে আমরা সবাই তোমায় বিশ্বাস করতে বাধ্য হই। আমি জানি নদীর এই পারে তোমার কোনো বাড়ি নেই। তুমি মিথ্যে আশ্বাস দিয়ে এখানে নিয়ে এসেছো আমাদের। যখন বুঝতে পেরেছো তখন বিলম্ব কিসের? মৃত্যুর জন্য প্রস্তুত হও। এত তাড়াতাড়ি কিসের? হ্যাঁ, কিসের? একটা শেষ চেষ্টা তো আমায় করতেই হবে। পকেট থেকে একটা ধারালো ছুরি বার করে হাতে ধরল সে। পাশে দাঁড়িয়ে থাকা কুকুরটা গর্জে উঠল। 2 পা পেছনে এসে ঝাঁপ দিল উৎকর্ষকে লক্ষ্য করে। সে 2 পা সরে আসতেই লক্ষ্যভ্রষ্ট হয়ে বিরাট কুকুরটা মাটিতে আছড়ে পড়ল, এবং এরপরেই উৎকর্ষ তার হাতের ছুরিটা চালিয়ে দিল কুকুরটার মুখ লক্ষ্য করে। এক ঝলক রক্ত এসে লাগলো উৎকর্ষের শরীরে। কুকুরটা আবারও উঠে দাঁড়িয়েছে। এইবার ধীরে ধীরে রূপ পরিবর্তিত হচ্ছে তার। পরিবর্তন ঘটছে ফরেস্ট রেঞ্জার অ্যান্থনিওর শরীরেও। তার শরীরের চামড়া মোমের মতো গলতে শুরু করেছে। তার শরীর থেকে ঠিকরে বেরিয়ে আসছে আগুনের হলকা। সে ধীরে ধীরে বাতাসে ভাসতে ভাসতে শূন্যে উঠছে। তার দেহ পরিণত হলো এক দিব্য দর্শন ব্যক্তিতে। তার ঊর্ধ্বাঙ্গ পেশিবহুল এবং অনাবৃত। কাঁধ অবধি বিস্তৃত চুল তার। তার নিম্নভাগে জড়ানো রয়েছে একটি সাদা রঙের বস্ত্র। এদিকে সেই কুকুরের মধ্যেও ঘটছে বিপুল পরিবর্তন। তার আকৃতি ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। ধীরে ধীরে তার সারা শরীর ঢেকে গেল কালো লোমশ পশমে। মুখখানা আরও ছুঁচলো হতে হতে আদল নিল এক নেকড়ের।
আকাশের দিকে মুখ তুলে সে তার চেনা ভাষায় একটি ডাক ছেড়ে উঠল। তার পর্বত প্রমাণ শরীরের ওপর এইবার বাতাসে ভাসতে ভাসতে পিঠে চেপে বসল সেই দিব্যকান্তি পুরুষ। সে হিস হিসিয়ে বলে উঠল, লোকে, আমি সেই লোকই যে তোমার বাবাকে হত্যা করেছি। তোমাদের বন্ধু উমেশ তো বহু আগেই গাছ নারীদের শিকারে পরিণত হয়েছে। বাকিদের মৃত্যু তুমি নিজের চোখে দেখেছো। এইবার তোমার পালা, তোমার পালা। দানবাকৃতি সেই নেকড়ে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো উৎকর্ষের দিকে। সে তার হাতের মুঠোয় শক্ত করে ছুরিটা ধরে একটু একটু করে পিছিয়ে যেতে লাগলো। পেছনে পাহাড়ের অতল খাদ, সামনে সেই ভয়ঙ্কর দর্শন নেকড়ে। নেকড়েটি এইবার 2 পা পিছিয়ে এসে ঝাঁপ দিতে উদ্যত হতেই এইবার উৎকর্ষের মুখে ফুটে উঠল এক কুটিল হাসি। সে চিৎকার করে বলে উঠল, প্রতিবার যে তুমি সফল হবে এমনটা ভাবলে কি করে? যদি মরতেই হয় আমি নিজের প্রাণ নিজে নেব, তোমার হাতে প্রাণ দেব না। ছুরিটা কোমরে গুজে এইবার সে প্রাণপণে ছুটতে শুরু করলো। পিছনে বিরাট 4টে পা ফেলে ধেয়ে আসছে সেই ভয়ঙ্কর নেকড়ে। সামনে বিরাট খাদ, যার তল খুঁজে পাওয়া মুশকিল। ছুটতে ছুটতে এক ঝলক পেছনে দেখে নিল উৎকর্ষ। এরপর 2 হাত 2 দিকে মেলে ঝাঁপিয়ে পড়ল পাহাড়ের অতলে। না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না। লোকের সাথে ছলনা, তাও এক সামান্য মনুষ্যের। না 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 না। এর থেকে বেশি কিছু বলার সময় পেল না সে। ততক্ষণে নেকড়েটাও ঝাঁপ দিয়েছে। বিরাট দেহটা টাল সামলাতে না পেরে পাহাড়ে ধাক্কা খেতে খেতে তলিয়ে গেল অতল গহ্বরে। নিচ থেকে ভেসে এলো 2টি কথা, ছলনা, ছলনা। ব্যাস, তারপরেই সব শান্ত। তবে কি তারা মারা গেল? কি হলো দেবতা লোকি আর সেই নেকড়ের? আর উৎকর্ষ, তারই বা শেষ পরিণতি কি ঘটল? কিছু প্রশ্ন না হয় অজানাই থাক। ঠিক যেভাবে বাইরের দুনিয়ার কাছে আজও পরিটিব্বার জঙ্গলের রহস্য অজানাই রয়ে গিয়েছে। তবে আপনি যদি উত্তরাখণ্ডের মুসৌরির সেই জঙ্গলে যেতে চান, যেতেই পারেন, আমি বাধা দেব না। আপনারও তো ইচ্ছে করে যে প্রফেসর বিশ্বনাথ, অনিন্দিতা, সোহানি কিংবা উৎকর্ষের মতো এই জঙ্গলের রহস্য উদ্ঘাটন করতে। তবে সাবধান, জীবিত ফিরে আসতে পারবেন কিনা সেই নিশ্চয়তা আমি দিতে পারবো না। শেষ হলো আর্য রায়ের কলমে পরিটিব্বার অরণ্য। আজকে গল্প পাঠে আদিত্য, অন্যান্য ভূমিকায় ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ, ফিকশন হান্ট, কথকথা থেকে সায়ন্তন, আড্ডাবাজ এবং আড্ডাবাজ ক্লাসিক থেকে প্রদীপ্ত, বং স্টোরি হাব থেকে নীল, দুর্বা, সায়নী, আর গল্প দাদুর আসর এবং হরোস্কোপ অফিসিয়াল থেকে ইভান সরকার। এই সুন্দর প্রচ্ছদটা করেছে শুভদীপ ব্যানার্জি। স্ক্রিপ্টিং দিশানি, আবহ, শব্দগ্রহণ ও ভিডিওগ্রাফিক্স হানাবাড়ি প্রোডাকশন, পরিবেশনা ও পরিচালনায় টিম হানাবাড়ি। তাহলে বন্ধুরা, আজকে গল্পটা কেমন লাগলো? গল্পটা ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং শেয়ার করে দিতে হবে তোমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবের কাছে। এবং তাদেরকে বলতে হবে আমাদের হানাবাড়ি ইউটিউব চ্যানেলটা যেন তারা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করে অল করে দেয়, যাতে আমাদের নতুন কোনো ভিডিও এলে সবার আগে তাদের কাছেও নোটিফিকেশন পৌঁছে যায়। ও বন্ধুরা, হানাবাড়ি আনতে চলেছে তোমাদের জন্য সুবর্ণ সুযোগ। হানাবাড়ি আনতে চলেছে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা। এই প্রতিযোগিতাগুলোতে তোমাদের অংশগ্রহণ করতেই হবে। কি কি এই প্রতিযোগিতা তার সম্পূর্ণ ডিটেলস তোমরা জানতে পারবে আমাদের হানাবাড়ি ফেসবুক পেজে এবং এই হানাবাড়ি ইউটিউব চ্যানেলে। তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। তাহলে বন্ধু, দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, হানাবাড়ির পাশে থেকো, সাবধানে থেকো আর ভয়ে থেকো। শুভরাত্রি।